ঘরে ঢুকতেই মাথাটা গরম হয়ে গেল। বিছানা কোথায় গেল? আর ঘরটা এত ওগোছালো কে করলো? আমি আম্মুকে ডাক দিলাম, আম্মু, আম্মু, ঘরে এমন অবস্থা কে করেছে? তোর বউ তানিয়া। কে করতে বলেছে এসব? আর কোথায় সে? ছাদে আছে। ডেকে দেন ওকে, আজ মজা দেখাবো। তখনই দেখি মহারানী এসে হাজির। আমি এসব কে করতে বলেছে? আর এত সাহস কে দিয়েছে আমার বিছানায় হাত দেওয়ার? একটু ময়লা হয়েছে তাই আম্মু বলেছে ছাদে নিয়ে যেতে। তাহলে আজ বেঁচে গেলে। শুধু আম্মু বলেছে তাই। আর কোনোদিন যেন বিছানা উলটপালট করলে খবর আছে, মনে থাকে যেন। ঠিক আছে, আর এমন হবে না। ঠিক আছে, আমি একটু বাড়ি গেলাম, এসে যেন দেখি বিছানা আগের মতো আছে। ঠিক আছে যান, আমি বিছানা ঠিক করে রাখবো। আমি রুম থেকে বেরিয়ে এসেছি। বাইরে এসে বাইক নিয়ে চলে এসেছি। ফোনটা বের করে জিনিয়াকে ফোন দিলাম। হ্যালো জিনিয়া, তুমি কি এখন ফ্রি আছো? হ্যাঁ আছি, কেন? তাহলে এখনই ব্রিজের উপরে আসো। ঠিক আছে, আসছি। ফোনটা কেটে দিয়ে ব্রিজের দিকে যাচ্ছি। ও হ্যাঁ, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সুমন কাবের, একটা কোম্পানিতে চাকরি করি। আর তানিয়া নামের মেয়েটা আমার স্ত্রী। বিয়ে হয়েছে আজ 13 দিন। আর যার সাথে ফোনে কথা বললাম ও আমার প্রেমিকা জিনিয়া। কলেজে থাকতে প্রেম করেছিলাম। ব্রিজের উপর চলে এসেছি, দেখি জিনিয়া দাঁড়িয়ে আছে। আমি জিনিয়ার কাছে গেলাম। কি হয়েছে তোমার, এত জরুরি তলব? বাড়িতে ভাল লাগছিল না তাই। ও, তা তোমার বউ কেমন আছে? তুমিও শুরু করে দিয়েছো? সরি, ভুল হয়ে গেছে। তা বলো, কবে ওই অশিক্ষিত মেয়েটাকে বাড়ি থেকে তাড়াবে? আমার হাতে কিন্তু বেশি সময় নেই। 3 মাসের মধ্যে। তুমি আর মাত্র 3টা মাস অপেক্ষা করো, তারপর তোমাকে আমি আমার বধূ বানাবো। ঠিক আছে, 3 মাস সময় দিলাম। ঠিক আছে, চলো আমরা আজ সারাদিন ঘুরবো। না, আজ থাক, আমার বাড়িতে কিছু কাজ আছে, অন্যদিন ঘুরবো। তুমি যা ভালো মনে করো। তাহলে আমি আজ আসি, রাতে ফোন দিও, আর তাড়াতাড়ি বাড়িতে চলে যেও। আচ্ছা যাও, আমি একটু পরে বাসায় যাব। দিনের চলে গেল, আমি একা বসে আছি। তখনই ফোন বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি আব্বুর ফোন। হ্যালো সুমন, কোথায় তুই? ব্রিজের উপরে। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি একটু দোকানে আয়। আসছি। আমাদের ছোটোখাটো একটা মোবাইলের দোকান আছে। আমি তাড়াতাড়ি করে দোকানে গেলাম। আজ অনেক মানুষ এসেছে, তাই আমাকে আব্বু আসতে বলেছে। রাত 9টার দিকে বাড়ি ফেলাম। রাতের খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আজ অনেক ক্লান্ত লাগছে, তাই কোনো দিকে না তাকিয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মাঝরাতে কিছু একটা শব্দে ঘুম ভেঙে গেল। তখনই তানিয়ার কথা মনে পড়ল। তানিয়া কিছু হলো না তো? তাড়াতাড়ি ওয়াশরুমের কাছে গেলাম। ওয়াশরুমে গিয়ে দেখি তানিয়া নিচে পড়ে আছে। কোনো শ্বাসশব্দ নেই, জ্ঞান হারিয়ে ফেলেছে। ওকে কোলে করে রুমে এনে শুয়ে দিলাম। মুখটা শুকিয়ে গেছে। আমি মুখে পানি ছিটিয়ে দিতে জ্ঞান ফিরল। আমি সাথে সাথে প্রশ্ন করলাম, কি হয়েছে? আর ওয়াশরুমে কীভাবে পড়ে গেলে? মাথাটা কেন জানি ঘুরে উঠেছিল। দেখি সরেন, ঘুমাতে চাই। তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। তানিয়াকে শুয়ে দিয়ে আমি নিচে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি যাই না। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙলো। নামাজ পড়ে এসে দেখি তানিয়া ঘুমাচ্ছে। ওর ঘুমান্ত চেহারা আগের থেকে আরও বেশি মায়াবী লাগছে। আমি অপলক দৃষ্টিতে দেখছি। তানিয়া একেতে অনেক মায়াবী আর সুন্দরী, তার উপর এখন ঘুমান্ত। নজর ফেরানো যায় না। হঠাৎ কাউ ডাকে হুঁশ ফিরল। দেখি তানিয়া ডাকছে। কি দেখছেন এইভাবে? কই কিছু না তো। ভয়ে ভয়ে বললাম, তো এখন কেমন আছে সোহেল? ভালো আছে। দেখি সরেন, ফ্রেশ হতে যাব। তানিয়া ফ্রেশ হতে চলে গেল। মেয়েটা কথায় কোনো রসখোশ নেই, সবসময় রাগেভাবে থেকে কেন কে জানে। বসে বসে ভাবছি তানিয়া আসলে নাস্তা করতে যাবে। তানিয়া এসে আমাকে বলল, কি ব্যাপার, নাস্তা করতে যাবেন না? হ্যাঁ, দুজনে একসাথে যাব। ও, চলেন তাহলে। হ্যাঁ চলো। সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা শেষে তানিয়া আম্মুকে বলল, আম্মু, আমি আজ একটু হাসপাতালে যাব, যদি আপনি যেতে বলেন। যেতে হলে যাবা, এতে বলার কি আছে? সাথে সাথে তানিয়া আম্মুকে জড়িয়ে ধরে আর বলছে, আমার লক্ষ্মী মা। থাক, আর দরদ দেখাতে হবে না। এখন যাও সুমন, তোমাকে নামিয়ে দিয়ে আসবে। ঠিক আছে। আমি বসে বসে দেখছি। আমি রেডি হয়ে এসেছি, তানিয়া রেডি হতে গেছে। আমি বাইরে অপেক্ষা করছি তানিয়ার জন্য। তানিয়া এসেছে। আমি বাইকে বসে তানিয়াকে উঠতে বললাম, তানিয়া ওঠো। উঠতে পারি, একটা শর্তে। কি শর্ত? না থাক, চলেন, দেরি হয়ে যাচ্ছে। আরে বলো কি শর্ত? আচ্ছা, রাস্তায় যদি আমি আপনাকে জড়িয়ে ধরি, আপনার কোনো সমস্যা হবে কি?
আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। হ্যাঁ হবে, তার থেকে ভালো তুমি রিক্সায় করে যাও। আমি গেলাম বলেই আমি চলে এসেছি। তানিয়া দাঁড়িয়ে আছে। আমি অফিসে এসে কাজে মন দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। এদিকে ক্ষুধাও লেগেছে। হাতের কাজটা করে খেতে চলে এসেছি। হঠাৎ একজন বৃদ্ধা আমার সামনে মাথা ঘুরে পড়ে গেছে। আমি তাড়াতাড়ি করে তাকে নিয়ে হসপিটালে আসলাম। একটা কেবিনে ভর্তি করে দিলাম। ডাক্তার দেখে ওষুধ আনতে বললো। আমি ওষুধ আনতে যাচ্ছি, হঠাৎ তানিয়াকে দেখে থেমে গেলাম। ও এখানে কি করছে? যাই তো দেখে আসি। এই তানিয়া, শোনো। জি, আমাকে বলছেন? হ্যাঁ তোমাকে বলছি, তুমি এখানে কি করছো? সরি, আমি তানিয়া না, আমি তাসনিয়া। আর আমি আপনাকে চিনি না। আপনি এখান থেকে যেতে পারেন, অনেক রোগী দেখতে হবে। বলে সে চলে গেছে। আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ মনে পড়লো ঔষধের কথা। আমি ওষুধ নিয়ে আসলাম। দেখি বৃদ্ধা ঘুমাচ্ছে। আমি বসে রইলাম। একটু পরে ডাক্তার এসে, সাথে তানিয়ার মতো মেয়েটাও এসেছে। আমি কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি। ডাক্তার দেখে চলে গেছে। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, আমি কি রোগীকে নিয়ে যেতে পারি? আমি রিলিজ করে দিচ্ছি। ধন্যবাদ। আমি বৃদ্ধাকে নিয়ে তাকে তার বাসায় পৌঁছে দিলাম। পরে আর অফিসে গেলাম না। জিনিয়াকে ফোন করে একটা রেস্টুরেন্টে আসতে বললাম। আমি জিনিয়ার জন্য অপেক্ষা করতেছি। তখনই দেখি তানিয়া একটা ছেলের সাথে বসে হেসে হেসে কথা বলছে। আমি সেখানে গিয়ে তার হাত ধরে উঠিয়ে বললাম, তুমি এখানে কি করছো? আরে, আপনি কে? আর আমার হাত ধরছেন কেন? মেয়ে মানুষ দেখলে হাত ধরে টানতে মন চায়? হাসপাতালে যা করছেন এখানেও? বলেই একটা থাপ্পড় মেরেছে। আমি কিছু বলি নাই। মনে মনে ভাবছি বাড়ি গিয়ে এর শোধ তুলব। তখনই জিনিয়া এসে আমাকে বলে, সুমন, এখানে কি করছো? চলো কোথাও গিয়ে বসি। হ্যাঁ চলো। তখনই তানিয়া আমার দিকে চোখ বড় করে তাকাচ্ছে। আমি আর জিনিয়া মিলে গল্প করছি। কিছুক্ষণ পরে আমি বাসায় চলে আসলাম। আমরা যখন চলে এসেছি তখনই তানিয়া ওখানে ছিল। আমি বাড়ির ভিতরে প্রবেশ করতেই আম্মু বলল, কি রে সুমন, তুই তানিয়াকে হাসপাতালে নিয়ে যাসনি কেন? কেউ না গেলে আমি কি জোর করে নিয়ে যাব? আর আমি নিয়ে না গেলে কি হবে? ওর তো ঠিকই গিয়েছিল। কি বলছিস তুই? তানিয়া তো ঘরে শুয়ে আছে সেই সকাল থেকে। কি বলছেন আপনি? তাহলে কি আমি কাকে দেখেছি হাসপাতালে? আর রেস্টুরেন্টের ওই মেয়েটা কে তাহলে? কি জানি কাকে দেখেছিস আর কাকে কি বলছিস। যা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। ঠিক আছে, আপনি খাবার রেডি করেন, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে চলে আসলাম। ঘরে এসে দেখি মহারানী নিচে মনের সুখে ঘুমাচ্ছে। এমন দেখে মাথাটা গরম হয়ে গেল। তানিয়াকে কোলে করে নিয়ে খাটে শুইয়ে দিলাম। তখনই তানিয়া জেগে গেছে। তুমি কেন নিচে শুয়ে আছো? ওপরে শুতে কি হয়েছে? আপনি তো বলেছেন আপনার বিছানায় হাত না দিতে, তাহলে কিভাবে শুই বলেন? তাই বলে সবসময় নিচে ঘুমাতে হবে নাকি? আজ থেকে শুধু রাতেই নিচে ঘুমাবে, অন্য সময় না। ঠিক আছে। আমি ফ্রেশ হতে চলে গেছি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছু সময় জিনিয়ার সাথে কথা বলে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম আসছে না। বারবার হসপিটালের আর রেস্টুরেন্টের বিষয়টি মাথায় নাড়া দিয়ে উঠছে। আর ভাবছি কাল এর একটা বিহিত করতে হবে। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙলো। অজু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তানিয়া এখনো ঘুমাচ্ছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি তানিয়া চা বানিয়ে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। চা খেয়ে নাস্তা করে চলে আসলাম। সকালে তানিয়ার সাথে কোনো কথাই বললাম না। নাস্তা করে অফিসের জন্য রেডি হতে গেলাম, কিন্তু কি মোবাইলে রুমাল ঘড়ি কোথায় গেল? রাতে তো টেবিলের উপর রেখেছিলাম। আমি তানিয়াকে ডাক দিলাম। ওর সাথে আমার মোবাইল, ঘড়ি, রুমাল। আমি কি করে বলবো আপনার দেখো, সবকিছুর একটা সীমা থাকে। তুমি কিন্তু সীমা অতিক্রম করছো। আপনার জিনিস আপনি কোথায় রেখেছেন আর সেই দোষ আমাকে? দেখো ভালো হবে। আমি বলে দিচ্ছি, বিনা দোষে দোষ দিলে আমিও। বাহ, বউয়ের মুখে দেখছি বলি ফুটেছে। কি করবে শুনি? না, এভাবে কিছু হবে না, অন্যভাবে কাজ করতে হবে। আচ্ছা তুমি যখন বলছো তুমি নাও নাই, তাহলে কি আর করার? হয়তো জিনে নিয়ে গেছে, থাক আমি আবার কিনে নেব। এখন আমি আসি বলে তানিয়াকে কাছে টেনে নিয়ে কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিলাম।
আর বুকে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ পরে তানিয়াকে একটা থাপ্পড় মেরে বললাম, কি এইগুলো? আর কেন বলছো তুমি এগুলো নাও নাই? মারেন, যত খুশি মারেন, কিছু মনে করব না। তবে একটা দিন সকালে উঠে কথা না বলে এমন কাজ আমিও একবার না। এই বলেই ও নিচে চলে গেল। আমি ওর চলে যাওয়া দেখছি। ওকে মারাটা বোধহয় ঠিক হয়নি। ধুর, এসব কি ভাবছি। এখন অফিসে যাই, পরে ক্ষমা চেয়ে নেব। আমি রেডি হয়ে অফিসে চলে আসলাম। অনেক কাজ পড়ে আছে, কাজে মন দিলাম। আজ দুপুরে আর খেতে যাইনি। বিকালে কাজ শেষ করে সোজা আপুর দোকানে চলে আসলাম। 3-4টা মোবাইল বিক্রি করে বাসার দিকে যাচ্ছি। তখনই দেখি তানিয়া আর একটা ছেলে একসাথে বাইক করে বাড়ির দিকে যাচ্ছে। আমি ওদের ফলো করতে লাগলাম। এক সময় আমাদের বাড়ির সামনে তারা থামলো। তানিয়া বাইক থেকে নেমে চাচা চাচিকে নিয়ে আসিস ওর বাড়ির ভেতরে চলে গেল। আমি আড়াল থেকে সব দেখলাম এবং শুনলাম ছেলেটা তানিয়ার পরিচিত কেউ হবে। হেলমেট থাকায় চিনতে পারিনি। একটু পরেই আমি বাড়ির ভেতরে প্রবেশ করলাম। দেখি তানিয়া আর আম্মু কথা বলছে। আমাকে দেখে চুপ হয়ে গেছে। আমি কিছু না বলে ওপরে চলে আসলাম। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। হঠাৎই ঘুম চলে আসলো। রাতে তানিয়ার ডাকে ঘুম ভাঙলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত 11:30 বাজে। মোবাইলটা রেখে তানিয়াকে বললাম, এত রাত হয়ে গেছে, এর আগে আমি ডাকতে চেয়েছিলাম কিন্তু আম্মু নিষেধ করেছিল। তা বলে এত রাত পর্যন্ত? তখনই আম্মু বৌমা, সুমনকে ডেকে দাও আর বলো তাড়াতাড়ি খেতে আসতে। জি, আম্মু ডেকে দিয়েছে, ফ্রেশ হতে গেছে। আপনি খাবার রেডি করেন, আমরা আসছি। তাড়াতাড়ি আসছি আমরা। আব্বু কি বাড়ি ফিরেছে? হ্যাঁ, আমি ফিরেছি, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ, এই তো চলে এসেছি। সবাই একসাথে খেতে বসলাম, কিন্তু তানিয়া বসলো না। ও খাবার বেড়ে দিচ্ছে। আমি খেতে শুরু করলাম। এ কি, খাবারের স্বাদটা আজ অন্যরকম লাগছে কেন? আমি যে জিজ্ঞেস করতে যাব তখনই আম্মু বলে, আজ কিন্তু তানিয়া রান্না করেছে। ও খুব সুন্দর হয়েছে, আমাকে আরেকটু দাও। মনের অজান্তেই বলে ফেলেছি। খাওয়ার শেষে তখনই আমি আবার জিজ্ঞেস করলাম, আজ কে রান্না করেছে? হোটেল থেকে আনা হয়েছে নাকি? কেন, তোর বউ পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে, এ নাও বকশিস, সুন্দর করে রান্না করার জন্য। এই বলে আমি ঘরে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙলো। অজু করে নামাজ পড়তে চলে গেলাম। এসে দেখি তানিয়া নিচে ঘুমাচ্ছে। আজ ওকে অনেক মায়াবী আর সুন্দর লাগছে। ওর মুখের উপরে কিছু চুল ভিড় করেছে, সেগুলো সরিয়ে দিলাম। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনে হচ্ছে জনম জনম ধরে দেখি। হঠাৎই আম্মুর ডাকে হুঁশ ফিরল। ঘড়িতে তাকিয়ে দেখি অনেক বেলা হয়ে গেছে, কিন্তু তানিয়া আজ এখনো উঠছে না কেন? না, একবার ডেকেই দেখি। কাছে গিয়ে ডাকার জন্য মাথায় হাত দিলাম। এ কি, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। সাথে সাথে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দিলাম। তারপর আম্মুকে ডাক দিলাম, আম্মু তাড়াতাড়ি এদিকে আসেন। কি রে, কি হয়েছে, ডাকছিস কেন? আপনি তাড়াতাড়ি আসেন, তানিয়ার খুব জ্বর। তানিয়া জ্বরের কথা শুনেই আম্মু চলে এসে আর বলতে লাগলো, কখন থেকে জ্বর এসেছে? ওর ঘুম ভাঙছে না দেখে ডাকতে গিয়ে দেখি জ্বরে শরীর তাড়াতাড়ি করে হাসপাতালে নিতে হবে, এমন অবস্থা বাড়িতে হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি আসছি, তুই তাড়াতাড়ি যা। তানিয়াকে নিয়ে হাসপাতালে চলে আসলাম। একটা কেবিনে ভর্তি করে দিলাম। ডাক্তার এসে দেখেই রেগে গেল, কিন্তু কিছু না বলে চিৎকার দেওয়া শুরু করলেন। কিছু সময় দেখে কিছু ওষুধ নিয়ে আসতে বললেন, আর নার্সকে বললেন সরাসরি কেবিনে নিয়ে যেতে। আমি ওষুধ নিয়ে আসলাম। ডাক্তার সবকিছু দেখে বললেন, ভয়ের কোনো কারণ নেই, কোনো এক বিশেষ কারণে এমন হয়। তখনই আম্মু এসেছেন। এসে ডাক্তারকে প্রশ্ন করলেন, ডাক্তার, আমার মেয়ে কি হয়েছে আর কখন ঘুম ভাঙবে? কখন ঘুম ভাঙবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে ভয়ের কোনো কারণ নেই, সব সময় হলে ঠিক হয়ে যাবে, আমি দেখে দিয়েছি। এই বলে ডাক্তার চলে গেলেন। কিন্তু আমার মনে নতুন একটা প্রশ্ন উদয় হলো, কে তানিয়া? কেন তাকে সরকারি স্পেশাল কেবিনে আনা হলো? এইসব ভাবতে ভাবতে আমি অফিসে চলে আসলাম। অফিস থেকে ছুটি নিয়ে আবার হাসপাতালে চলে আসলাম। এসে দেখি তানিয়ার ঘুম ভেঙেছে, হাতে স্যালাইন চলছে। আমাকে দেখে আম্মু বললেন, সুমন, তুই বৌমার কাছে থাক, আমি বাড়ি থেকে ঘুরে আসছি।
ঠিক আছে যান, আমি থাকছি। আম্মু চলে গেছে। আমি তানিয়ার পাশে বসে আছি। আম্মু চলে গেছে। কিছুক্ষণ পর আব্বু এসেছে। আমি উঠে আব্বুকে বসতে দিলাম। আব্বু বসে তানিয়ার সাথে কথা বলছে। আজকের দিনটা অন্য দিনের চেয়ে ব্যতিক্রম, কারণ আজকেও তানিয়ার উপরে রাগ দেখাতে পারছে না। যে মানুষের দু চোখে বিস্ময়, এই তানিয়া সেই মানুষটিকেও আজ অনেক ভালো ব্যবহার করেছে ওর সাথে। আব্বু তানিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, তখন আমার ফোনটা বেজে উঠলো। দেখি জিনিয়ার কল করেছে। কল রিসিভ করলাম। হ্যালো। হ্যালো, তুমি কোথায় এখন? হাসপাতালে। কেন? একটু দেখা করতে পারবে এখন? এখনই তো হবে না, বিকালে দেখা করি। আচ্ছা ঠিক আছে, বিকেলে ব্রিজের ওপরে এসো। ঠিক আছে, আসবো। ফোন কেটে দিলাম। একটু পরে আম্মু আসলো দুপুরে খাবার নিয়ে। আমরা সবাই খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। তখন দেখি সেদিনের সে ছেলেটা তাড়াহুড়ি করে রুমের দরজায় এসে দাঁড়ালো। আমাকে দেখে চমকে গেছে মনে হয়। ওকে দেখে আম্মু বললেন, আরে সোহেল, তুমি এসেছো, ভালো হয়েছে, আসো একসাথে বসে খাবে। ছেলেটার নাম সোহেল। জেনে ভালোই লাগলো। আমি খেয়ে এসেছি, আপনারা খেয়ে নিন, আমি বাইরে আছি। আম্মু, আপনি ওকে চিনেন? কেন চিনবো না, ও তো তোর সেলিম আঙ্কেলের ছোট ছেলে। কেন, তুই চিনিস না? যদি বলি চিনি না তাহলে অনেক কথা বাড়বে। হ্যাঁ চিনি তো। কি হলো, আসো। না আন্টি, থাক, আপনারা খেয়ে নিন। আম্মু খেতে বলেছে, তোমাকে খেতেই হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসো, বসো। আমরা সবাই খেতে বসলাম। আমি যে খাবার মুখে দিতে যাব তখনই তানিয়ার কথা মনে পড়লো। এ কি, আমার বউকে রেখে খাচ্ছি? সিসি, এ কেমন কাজ করছি আমি? আমি উঠে গিয়ে তানিয়ার পাশে বসে ওকে খাবার খাইয়ে দিচ্ছি। আমার কাণ্ড দেখে আম্মু হাসতে লাগলেন, সাথে সোহেলও। তানিয়া আমার হাতে খেতে একটু লজ্জা পাচ্ছে, কিন্তু না বলার উপায় নেই। ওকে খাইয়ে দিয়ে আমি খেতে বসলাম। আমি খাওয়া শেষ করে তানিয়ার পাশে বসে আছি। তখনই ডাক্তার এসে ওকে দেখে বললেন, আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে, আপনারা চাইলে আজও নিয়ে যেতে পারেন, আমি বাসায় গিয়ে দেখে আসব। ঠিক আছে, আপনি রিলিজ করে দেন। ওকে, সন্ধ্যায় বাড়ি নিয়ে যাবেন। ওকে, ধন্যবাদ আপনাকে। ডাক্তার চলে গেছে। আম্মু, ডাক্তার তো সন্ধ্যায় রিলিজ করে দিবে, তাহলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। যা, তবে তাড়াতাড়ি আসিস, আমি আর সোহেল এখানেই আছি। আচ্ছা থাকেন, আমি যাই। আমি হাসপাতাল থেকে বাইরে এসে জিনিয়াকে ফোন করে দিলাম। আমি কিছুক্ষণ পর ব্রিজের উপর পৌঁছালাম। দেখি জিনিয়া এসে দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে, মন খারাপ কেন? আচ্ছা তুমি কি চাও বলো তো? কি চাই মানে? আমার বিয়ের জন্য বাড়ি থেকে চাপ দিচ্ছে, আমি এখন কি করব? ও এই কথা। আচ্ছা 1 মাস অপেক্ষা করো, আমি কাল তোমার বাড়িতে গিয়ে কথা বলবো। সত্যি তুমি আমাদের বাড়িতে যাবে? হ্যাঁ সত্যি বলছি, যাব। জিনিয়ার বাড়িতে যাবার কথা শুনে জিনিয়া খুশিতে নাচতে শুরু করে দিয়েছে। আরে কি শুরু করলে, থামো। চলো দুজনে ফুচকা খেতে যাব। চলো, দুজনে বসে ফুচকা খাচ্ছি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তানিয়াকে নিয়ে বাড়িতে যেতে হবে, তাই আর দেরি করলাম না। জিনিয়াকে বললাম বাড়িতে চলে যেতে, ও চলে গেল। আমি হাসপাতালের দিকে রওনা হলাম। হাসপাতালে এসে দেখি আম্মু আর তানিয়া দাঁড়িয়ে আছে। আমি কাছে আসতেই ঠাস ঠাস আম্মু আমার 2 গালে 2টা থাপ্পড় মারছে। মারলেন কেন, কি করেছি? এত দেরি করে আসলি কেন? কখন থেকে দাঁড়িয়ে আছি জানিস? তাই বলে এত জোরে মারবেন? মেরেছি আর মারবো। থাক আম্মু, এখন বাড়ি চলেন। আমার কেমন লাগছে? হ্যাঁ আসো। আমি তানিয়াকে ধরে গাড়িতে উঠালাম। আম্মু পেছনে বসেছেন আর তানিয়া আমার পাশে বসেছে। আমি ড্রাইভ করছি। বাড়িতে ফিরতে রাত 8টা বেজে গেছে। বাড়িতে ফিরে খাবার খেয়ে তানিয়াকে নিয়ে ঘরে চলে আসলাম। ওকে ওষুধ খাইয়ে দিয়ে শোয়ার দিলাম। তখনই দেখি জিনিয়ার ফোন করেছে। ফোন রিসিভ। অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আব্বা বলেছে কাল বিকেলে নাকি ছেলে পক্ষে লোক আসবে, আমি এখন কি করব? তুমি চিন্তা করো না, কাল সকালে তো আমি আসছি তোমাদের বাড়িতে। আচ্ছা, আমার আব্বু যদি তোমাকে অপমান করে তখন কি করবে? আরে এত চিন্তা করো কেন, তো আগে এসে কথা বলো দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল এসো। ঠিক আছে, এখন ঘুমাও বলে ফোনটা কেটে দিলাম। তানিয়া ঘুমিয়ে পড়েছে। আমি নিজে শুয়ে পড়লাম বলে ফোনটা কেটে দিলাম। তানিয়া ঘুমিয়ে পড়েছে, আমি নিচে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না।
সকালে ঘুম ভাঙলো ফজরের আজান শুনে। অজু করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তানিয়া ফ্রেশ হতে গেছে ওয়াশরুমে। আমি বসে রইলাম। কিছুক্ষণ পর তানিয়া আসলো। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে একসাথে নিচে আসলাম। নাস্তা করছি সবাই একসাথে। তখন আম্মু বলে, সুমন, আমরা আজ একটা বিয়ের অনুষ্ঠানে যাব, তুই সময় মতো চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আসবো। আমি তাহলে অফিসে যাই। ঠিক আছে, যা। আমি রুমে এসে রেডি হয়ে বেরিয়ে আসলাম। আর তানিয়াকে বললাম সময় মতো ওষুধ খেয়ে নিতে। আমি বাইক নিয়ে চলে আসলাম। উদ্দেশ্য জিনিয়াদের বাড়ি, জিনিয়ার আব্বুর সাথে কথা বলার। জিনিয়াকে ফোন করে দিলাম। কিছুক্ষণ পর চলে আসলাম জিনিয়াদের বাড়িতে। কলিং বেল বাজাতেই জিনিয়া দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকতেই জিনিয়ার আম্মু বলে, আরে সুমন যে, কেমন আছো বাবা? এসো বসো। জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো, তুমি বসো, আমি তোমার আঙ্কেলকে ডেকে দিচ্ছি। ঠিক আছে। আমি আর জিনিয়া কথা বলছি, তখনই জিনিয়ার আব্বু আসছে। আমি উঠে দাঁড়িয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো? জি আমি ভালো। দাঁড়িয়ে আছো কেন, বসো। জি আমি বসে আছি। এদিকে জিনিয়ার আম্মু চা নাস্তা নিয়ে এসেছেন। আমি জিনিয়ার আব্বুকে আমার আর জিনিয়ার বিষয়টি জানালাম। সব বুঝলাম, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? একটা দলিলে সই করতে হবে। তুমি 1 মাসের জন্য তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমার মেয়েকে বিয়ে করবে, তার প্রমাণস্বরূপ দলিলে। ঠিক আছে, দলিল রেডি রাখবেন। আমি এক সময় এসে সই করে দিয়ে যাব। এখন আমি তাহলে উঠি, অফিসে যেতে হবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। অফিসের কাজে মন দিলাম। কাজ শেষ হলো দুপুর 2টার দিকে। কাজ শেষ করে বাড়িতে চলে এসেছি। এসে দেখি সবাই রেডি হতে আসে। আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে তখনই তানিয়া এসে বলে, আজ আপনাকে কেমন যেন লাগছে, কোনো কারণে কি মন খারাপ? আমি ঠিক আছি, কারণ 1 মাসের মধ্যে তানিয়াকে ডিভোর্স দিতে হবে যেভাবেই হোক। তাই ওর সাথে এখন থেকেই সব সময় খারাপ ব্যবহার করতে হবে। আমাকে দেখেও বুঝতে পেরেছে আমি কিছু একটা নিয়ে চিন্তিত করছি। তাই আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? তো কেমন করব শুনি? আমি কেমন করব না করব তা কি তোমার কাছে শিখতে হবে নাকি? যত সব অশিক্ষিত মেয়ে, এখান থেকে যাও। আমি ঠিক আছি। আমার ভাবসাব দেখে আর কিছু না বলেই নিচে চলে গেল। ওকে একা দেখে আম্মু বলল, কিরে সুমন, কোথায়? ওর জরুরি একটা ফোন এসেছে, তাই আমি চলে এসেছি। ও কথা বলে আসবে বলেছে। আমি সিঁড়িতে দাঁড়িয়ে সব শুনলাম। যাক, আম্মুর সাথে কিছু বলেনি। আমাকে দেখে তানিয়া বলে, এই তো চলে এসেছে। তাহলে চলো সবাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। আমরা সবাই একসাথে রওনা হলাম বিয়ের বাড়ির উদ্দেশ্যে। 1 ঘন্টা পর বিয়ের বাড়িতে পৌঁছালাম। সবাই গাড়ির ভেতর থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকতেই কিছু মেয়ে এসে আমাকে ঘিরে ধরলো। আমি রীতিময় ভয় পেয়ে গেছি। এরা আমাকে বর ভাবছে কেন? কিন্তু পরক্ষণে আমার ভুল ভাঙলো। মেয়েগুলো আমার মামাতো বোন আর খালাতো বোন। আমি এক এক করে সবার সাথে কথা বললাম, কিন্তু একজন নেই এদের মাঝে। ওর নাম রীতা। তার মানে রীতার বিয়ে আজ, অথচ আমি জানি না। আমরা সবাই রীতার কাছে গেলাম। দেখি রীতা বউ সাজে বসে আছে। আমাকে দেখে বসা থেকে উঠে এগিয়ে আসলো আমার দিকে তাকিয়ে, কিন্তু না, ও তানিয়ার কাছে গিয়ে তানিয়াকে জড়িয়ে ধরলো। ওদের কাণ্ড দেখে মনে হচ্ছে প্রশ্ন জাগলো, রীতা তানিয়াকে কিভাবে চেনে? হঠাৎই রীতা ডাকে হুঁশ ফিরল। কি রে ভাইয়া, কি ভাবছিস? কই কিছু না তো। আমার কাছ থেকে লুকানোর চেষ্টা হচ্ছে? তেমন কিছু না, ভাবছি আমি এত তাড়াতাড়ি পর হয়ে গেলাম। মানে কে পর করে দিল তোকে? তুই পর করেছিস। কি বলছিস তুই? আমি কিভাবে পর করে দিলাম? পর করেছিস না তো কি, তোর বিয়ে আর আমাকে বলিসনি? তাহলে আমি পর ছাড়া কি? ও আচ্ছা, এই কথা। আসলে থাক, আর বলতে হবে না। এসেই শুরু করে দিয়েছিস? থাম এবার, অনেক ঝগড়া করেছিস। রীতা, তুই তোর জায়গায় গিয়ে বস। আচ্ছা বাপু, আপনারাও বসেন। আর ভাইয়া, তুই আমার সাথে আয়। কোথায়? আমার বিয়ের সময় তুই আমার পাশে থাকবি। ঠিক আছে, থাকবো, তবে এখন একটু ঘুরে আসি। আমি মামা আর মামনিদের সাথে দেখা করে বসে আছি। তখনই দেখি তানিয়া আর সোহেল কথা বলছে।
আমাকে দেখতে পেয়ে তারা আলাদা হয়ে গেছে। আমি কিছু বললাম না। আমি উঠে গিয়ে রিতার পাশে গেলাম। তখনই সবাই বলে উঠলো বর এসেছে, বর এসেছে। সবার সাথে আমিও গেলাম বরকে দেখতে। কাছে যেতে দেখি বর তো না, একদম রাজপুত্র। আমার মামাতো বোন আর খালাতো বোনেরা গেট আটকে দাঁড়িয়ে আছে। বরপক্ষের কাছে কিছু দাবি করেছে। আমি সামনে যেতে দেখি 1000 টাকার 2টি নোট রিমির হাতে দিয়েছে, কিন্তু নিচ্ছে না। আমাকে দেখে নিতে যাবে, তখন আমি বলি টাকা দিবি না? আর দিতে হবে। আমার কথা শুনে সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। বর সাহেব একটু ভয় পেয়ে আমার দিকে তাকাতেই আমাকে চিনতে পেরে সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, আরে সুমন, তুই? কতদিন পরে দেখা। হ্যাঁ, প্রায় 3 বছর। কোথায় ছিলি রে এতদিন? দেশের বাইরে ছিলাম। আরে পরে কথা হবে, এখন আমার বোনরা দাঁড়িয়ে আছে। টাকা দিয়ে পুরো 5000, না দিলে এখানে দাঁড় করিয়ে রাখবো। আরে বাবা, দিচ্ছে। এই নাও তোমাদের 5000 টাকা। রিমি, হয়েছে তো এখন? হ্যাঁ হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে রিমি, তোমার দুলাভাইকে নিয়ে যাও এবার। এই বলা মাত্রই রিমি বরের হাত ধরে নিয়ে চলে গেল। আরে আমি তো বরের নামটা বললাম না। বরের নাম আসিফ কবির, আমার সব থেকে কাছে বন্ধু। রিমি আসিফকে নিয়ে বরের আসনে বসিয়ে দিল। আমি রিতার পাশে দাঁড়িয়ে রিতাকে বললাম, তোর বরটা যা হচ্ছে না, আমি মেয়ে হলে তোর আগেই তাকে বিয়ে করতাম। অনেক বলছিস, এবার থাম একটু। আচ্ছা, থামলাম। আর একটাও কথা বলবো না। আমি রিতার পাশে বসে আছি। কিছুক্ষণের মধ্যে কাজ দিয়ে এসেছে বিয়ে পড়ানোর জন্য। আমি বসে আছি, হঠাৎই রিতা আমার হাত ধরলো অনেক শক্ত করে। মনে হচ্ছে কেউ ওকে জোর করে নিয়ে যাচ্ছে। আমি রিতাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার হাত এত শক্ত করে ধরলি কেন? আমার অনেক ভয় করছিল। ও তাই বুঝি? তোর আবার ভয় আছে? আচ্ছা তুই থাক, আমি আসছি বলে চলে আসলাম। এদিকে তানিয়া আমাকে খোঁজাখুঁজি করছে। আমি তানিয়ার কাছে যাচ্ছি, তখনই দেখি কিছু ছেলে তানিয়াকে বিরক্ত করছে। আমি কাছে গেলাম, তখন তানিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি তানিয়াকে ছাড়িয়ে ছেলেগুলোকে চড় থাপ্পড় মেরে বিদায় করে দিলাম। এদিকে অনুষ্ঠানের প্রায় শেষ। আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। এবার বউকে বরের হাতে তুলে দেওয়ার পালা। আমরা সবাই গাড়ির কাছে আসলাম। রিতা প্রচুর কান্না করতেছে। ও কান্না থামাইয়ে বল, সুমন কোথায়? ওকে তো দেখছি না, কোথায় গেছে? আমি এই তো এখানে বলেই কেঁদে দিছি। রিতা এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আজ আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি, ভালো থাকিস ভাই, আর আমার জন্য দোয়া। কে বলেছে দূরে চলে যাচ্ছিস? তোকে দূরে যেতে দিলে তো যাবে। আমি আগে যেমন তোর কাছে ছিলাম তেমনই আছি আর থাকবো। আর হ্যাঁ, তোর শ্বশুর শাশুড়ি প্রতিনিয়ত যত্ন হবে আর আসিফের দিকে খেয়াল রাখবি। এখন যা, গাড়িতে ওঠ, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ আমি যাচ্ছি, তার আগে তুই আমাকে শক্ত করে একটু জড়িয়ে ধর। আমি রিতাকে জড়িয়ে ধরে কাঁদছি, রিতাও কাঁদছে। কিছুক্ষণ পর আসিফ বলে, অনেক কেঁদেছ, এবার থামো। আসিফের কথায় আমাদের হুঁশ ফিরল। হ্যাঁ রিতা, এবার যা বোন। আর আসিফ, আমি আমার একমাত্র প্রাণের বন্ধু, আমার সুখ দুঃখের সাথী, আমার বোনকে তোর হাতে তুলে দিলাম। কোনোদিন যেন কোনো কারণে একটু অবহেলা না করিস। কোনো সমস্যা হলে আমাকে জানাবি। চিন্তা করিস না, আমি তোর বোনকে রাজরানী করে রাখবো, দেখিস। এবার তাহলে যেতে পারিস রিতা বোন আমার। আর কাঁদিস না, আমি কাল তোকে দেখতে আসবো। এবার যা, গাড়িতে ওঠ। রিতাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা সবাই বাড়ির ভিতরে চলে আসলাম। সবাই চুপ, কিন্তু রিতার আম্মু কেঁদে চলেছে। আমি মামনের কাছে গিয়ে কিছুটা সময় বোঝানোর পরে একটু শান্ত হলো। আমি মামা, মামনি, মামাতো ভাই বোনদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই বলল আজ রাত থেকে কাল সকালে চলে যেতে, কিন্তু থাকলাম না। আমরা সবাই কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি যেতেই 3টা বেজে গেছে। ঘরে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম আর ভাবছি কাল থেকে শুরু হবে আমার মিশন। যে করেই হোক তানিয়াকে ডিভোর্স করে দিতে হবে। হঠাৎই রিতার কথা মনে পড়ল, ওর সাথে কাটানো দিনগুলো, ওর সাথে কত দুষ্টুমি করেছি ছোট থাকতে। রিতার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সকালে ঘুম ভাঙলো তানিয়ার ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম একবার অফিসের জন্য। নিচে এসে নাস্তা করে বেরিয়ে আসলাম। অফিসে এসে কাজ করছি, হঠাৎই দেখি রিতা অফিসের মধ্যে ঘোরাঘুরি করতেছে। আমি রিতার কাছে গেলাম আর বললাম,
কিরে রিতা, তুই এখানে কখন এলি? আর এখানে আসার কারণ কি? মিস্টার সুমন, আমি এই অফিসের মালিকের একমাত্র ছেলে মিস্টার আসিফ কবিরের স্ত্রী, সুতরাং আপনি আমাকে ম্যাডাম বলে ডাকবেন, বুঝেছেন মিস্টার সুমন? জি ম্যাম, বুঝেছি। আরে আমি একটু মজা করলাম, মাথা নিচু কেন করেছিস? কেমন আছিস তাই বল। ভালো, যে ভয় পাইয়ে দিয়েছিস তাতে তো আর ভালো থাকা। তা আসিফ কোথায়? কোথায় আর থাকবে, আছে রুমে, চল ওর রুমে যাই। হ্যাঁ চল। আমি আর রিতা আসিফের রুমে গেলাম। আমাকে দেখে আসিফ তো অবাক। আরে সুমন, তুই এখানে কখন এলি? স্যার, আমি ঠিক সময় মতো এসেছি। কিরে, তুই আমাকে স্যার বলছিস কেন? স্যারকে স্যার ছাড়া কি বলবো? তার মানে তুই এই অফিসে জব করিস? জি স্যার, আমি এই অফিসের ম্যানেজার পদে আছি। শোন সুমন, তুই যদি আর আমাকে একবার স্যার বলিস তাহলে তোকে আমি কি কি করবি শুনি? যাক, ভালো হয়েছে, মাঝে মাঝে নাক ডেকে ঘুমানো যাবে। কি বলো রিতা? জি না স্যার, নাক ডাকা চলবে না, যদি নাক ডাকা হয় নাক কেটে দিব। এই তো কাজের মতো কথা বলেছিস। আর স্যার, এই অফিসে নিয়ম অনুযায়ী ম্যানেজার অফিসে মিস করলেও কোম্পানির মালিক অফিস মিস করতে পারবে না। আচ্ছা, আমি এখন যাই, হাতে অনেক কাজ করতে হবে। ওকে যা, আমরা একটু বের হব, একটু পরে আব্বু আসবে। আচ্ছা যা, সাবধানে যাস। ওরা চলে গেল। আমি কাজে হাত দিলাম। কাজ শেষ হলো বিকালের দিকে। অফিস থেকে বের হয়ে জিনিয়াদের বাড়ির পথে রওনা হলাম। যেতে যেতে একটা জ্যামে পড়লাম। হঠাৎই দেখি সোহেল আর তানিয়া কোথায় যেন যাচ্ছে। আমি ফোন বের করে কিছু ছবি তুলে নিলাম, যাতে পরে অস্বীকার করতে না পারে আর ডিভোর্স দিতে সহজ হয়ে যায়। এরই মধ্যে জ্যাম ছুটেছে। আমি আবার বাইক চালাতে শুরু করলাম। জিনিয়াদের বাড়ি পৌঁছে কলিং বেল চাপতেই জিনিয়ার আম্মু দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকলাম। জিনিয়া একটা কাগজ নিয়ে এসে বলল, এই নাও, এই কাগজে একটা সাইন করে দাও। হ্যাঁ দাও। আমি কাগজ হাতে নিয়ে ভালো করে পড়লাম। সব ঠিকই আছে। আমি সই করে দিলাম। জিনিয়া কাগজটা আমার হাত থেকে নিয়ে নিল। আমি চলে আসলাম। বাড়িতে এসে কলিং বেল টিপতেই তানিয়া দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকলাম। ঘরে এসে ফ্রেশ হয়ে নিচে এসে বসলাম। একটু পরে তানিয়া চা আনলো। আমি বললাম, আম্মু কোথায় গেছে? আম্মু একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা, এখান থেকে যাও, আমি একটু একা থাকবো। তানিয়া চলে গেছে। আমি ফোন বের করে ছবিগুলো দেখতে থাকলাম। একটু পরে আম্মু আসলো, সাথে একজন মহিলা এসেছে। আম্মুকে বললেন, সুমন, দেখে বল তো কে ইনি? চিনতে পারছি না। কে ইনি আম্মু? ভালো করে ভেবে দেখ। আমি চিন্তা করছি কি হতে পারে ইনি, আর আমাদের বাড়িতে কেন। চেনার চেষ্টা করছি। হঠাৎই এক দূরের সম্পর্কের ফুপুর কথা মনে পড়লো। হ্যাঁ, ইনি তো রাহেল আন্টি। আমি চিনেছি, কিন্তু আপনি কোথায় থেকে আসছেন? আর আপনি এতদিন কোথায় ছিলেন আমাদের ছেড়ে? আর বলিস না, সিলেট মেডিকেল কলেজের শিক্ষিকা আমি। দেশে আসার সময় পাই না, তাই এতদিন নিখোঁজ ছিলাম। আচ্ছা, আপনি এত নিষ্ঠুর কেন? আমাদের কথা কি একদিনও মনে পড়েনি? আপনার সাথে আর কথাই বলবো না। ওরে আমার সোনা ছেলে, অনেক রাগ করেছে আমার উপর। হ্যাঁ, রাগ করেছি। কিরে সুমন, তানিয়া কোথায়? আছে, কোথায় খোঁজ দেখেন। যা তো একটু দেখে আয় তো, কি করছে মেয়েটা। আচ্ছা ঠিক আছে বলে আমি রুমে চলে আসলাম। এসে দেখি তানিয়া যেন কার সাথে ফোনে কথা বলছে। আমাকে দেখে ফোনটা কেটে দিল। আমি গিয়ে ওর হাত থেকে ফোনটা নিয়ে দেখি জান বলে সেভ করা। আর কতদিন চলবে এই লুকাচুরি? এর থেকে ভালো তুমি আমার ঘাট থেকে নামো, এটাই ভালো। কি বলছেন এসব? ঠিকই বলেছি, তোমার মতো একটা অশিক্ষিত মেয়েকে নিয়ে ঘর করতে পারবো না। দেখেন, আমাকে অশিক্ষিত বলে ভালো হবে না, কিন্তু আমি লেখাপড়া কম জানি তার মানে এই না যে আমি অশিক্ষিত। হ্যাঁ, অনেক হয়েছে, এখন আমার সামনে থেকে দূর হও। আমি ওকে ঘর থেকে বের করে দিয়েছি। ওই নিচে চলে গেছে। আমি দেখি রাহেলা আন্টি দেখে সালাম করলো। আমি ভাবলাম আম্মু হয়তো আগে থেকে বলে রেখেছিল। আমি ঘরের দরজা লক করে শুয়ে পড়লাম। রাত 11টার দিকে দরজা খুলে দেখি তানিয়া দরজার কাছে বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো। আমি কিছু না বলেই নিচে আসলাম। খুব ক্ষুধা লেগেছে, তাই খাবার টেবিলে এসে গেলাম। দেখি খাবার রেডি করে আছে। আমি খেতে বসলাম। খাওয়া শেষ করে আবার রুমে এসে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি বলতেও পারবো না।
সকালে ঘুম ভাঙলো ফজরের আজান শুনে। অজু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে অনেক দেরি হয়ে গেছে বাসায় ফিরলাম। রুমে এসে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে নামলাম। নিচে এসে দেখি আম্মু আর আন্টি নাস্তা রেডি করছে। আমাকে দেখি আন্টি বলে, আয় সুমন আয়, আজ আমি নিজের হাতে নাস্তা তৈরি করেছি। হ্যাঁ আসছি। আমি নাস্তা করে বেরিয়ে আসলাম। বাইক নিয়ে অফিসে চলে আসলাম। কাজে হাত দিলাম, কিন্তু কাজে মন বসছে না, তাই একটু মনটা ফ্রেশ করার জন্য ঘুরতে বের হলাম। জিনিয়াকে ফোন করে একটা রেস্টুরেন্টে আসতে বললাম। 30 মিনিট পরে জিনিয়া চলে আসলো। আমি আর জিনিয়া বসে কথা বলছি, তখনই তানিয়া এসে জিনিয়াকে থাপ্পড় মারলো আর বলতে লাগলো, এই নির্লজ্জ মেয়ে, তোমার কি একটুও লজ্জা নেই নাকি? অন্যের বরের সাথে ঘুরছো? আর আপনার কি সমস্যা ঘরে সুন্দরী বউ রেখে এই চুল পাকনা বুড়ির সাথে? কি বলছে এসব? আর এখানে কি আসতে বলেছে এখানে? আর জিনিয়াকে মারলে কেন? আমি একা এসেছি। আমি আপনার অফিসেই যাচ্ছিলাম আপনার এই ফাইলটা দিতে। রাস্তায় দেখি আপনি এই দিকেই আসছেন, আর এখানে এসে দেখি এই মেয়ের সাথে আপনি কথা বলছেন। আমি আপনাদের অনেক কথা শুনেছি, এখন চলেন আমার সাথে। বলেই আমার হাতটা ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। আমি কিছু না বলে সোজা ওর বাড়িতে নিয়ে আসলাম। রুমে এসে 2 গালে থাপ্পড় মেরে খাটের উপর ফেলে দিলাম আর বললাম, আমি যার সাথে কথা বলি না কেন তাদের তোর কি? তুই আমায় শাসন করার কে? আর যদি কোনোদিন বেশি বাড়াবাড়ি করিস তখন বুঝবি কত দিনে কয় মাস। ওকে ঘরে রেখে আমি বাইরে এসে জিনিয়াকে ফোন করে তানিয়ার হয়ে ক্ষমা চেয়ে নিলাম। আজ আর অফিসে যাব না, ভালো লাগছে না। তাই ভাবলাম আসিফদের বাড়ি থেকে ঘুরে আসি। বাইক নিয়ে আসিফদের বাসের দিকে যাচ্ছি। 1 ঘন্টা পরে আসিফের বাড়িতে পৌঁছালাম। দেখি রীতা আসিফ ভিতরে ঢুকছে। আমাকে দেখে ওরা একটু অবাক হলো। বুঝতে পারলাম। আমি ওদের সাথে ভিতরে ঢুকলাম। আমাকে বসতে বলে রীতা রুমে গেল আর আসিফ গেল ওর আম্মুকে ডাকতে। আমি বসে রইলাম। একটু পরে আসিফ ওর আম্মুকে নিয়ে আসলো। এ কি দেখছি আমি? আন্টি এখন নিজে হাঁটতে পারছি না, হুইল চেয়ারে বসে থাকে। আমি আন্টিকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, আমি ভালো আছি। আসিফের আম্মু রীতাকে ডাক দিলেন। রীতা চা নিয়ে হাজির। আমি, আসিফ, রীতা, আন্টি সবাই একসাথে চা খেলাম। অনেক কথা হলো আন্টির সাথে। আন্টি দুপুরে খেয়ে যাওয়ার কথার জন্য বাধ্য করলেন। আমি আর না করতে পারলাম না। দুপুরে খেয়ে প্রায় বিকালের দিকে চলে আসলাম বাড়িতে। আসতেই দেখি সবাই নীরব। বিকালে বাড়িতে এসে দেখি সবাই নীরব হয়ে বসে আছে। আমি একটু অবাক হয়ে গেলাম। সবাই থাকলেও একজন নেই। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু কি হয়েছে, আজ সবাই এত নীরব কেন? আর তানিয়া কোথায়? ওকে যে দেখছি না। বলেই ডাকা শুরু করলাম, তানিয়া, তানিয়া। ডেকে লাভ নেই, সে বাড়িতে নেই। বাড়ি নেই মানে? কোথায় গেছে? বলে যায়নি কোথায় গেছে। আমি জানতাম এমন কিছু হবে। আমি বিয়ের আগেই বলেছিলাম আমি কোনো গিয়েও অশিক্ষিত মেয়েকে বিয়ে করব না, কিন্তু আপনি আমার কোনো কথাই শোনেননি। এখন বলছেন? এখন এসব বলার সময় না, আগে তানিয়াকে খোঁজা দরকার। আপনি খুঁজে বেড়ান, আমি পারবো না। পারবি না মানে? ও তোর বউ। বউ? আমি কোনো অশিক্ষিত মেয়েকে বউ হিসাবে মানি না, আর কোনো দিনও মানতেও পারবো না। আর তাছাড়া কয়েকদিন পর আমি ওকে ডিভোর্স দেব। কি বলিস তুই এসব? ঠিক বলেছি, আমি ওকে ডিভোর্স দিয়ে জিনিয়াকে বিয়ে করব। তোর যা ইচ্ছা কর, আমি গেলাম তানিয়ার খোঁজে। এই বলে আম্মু চলে গেল। আমি বসে আছি, খুব টেনশন হচ্ছে ওর জন্য। যদিও মনে মনে ওকে ঘৃণা করি, তবুও এখন তো ওই আমার বিবাহিত স্ত্রী, মন মানাতে পারছি না। এদিকে আম্মু গেছে ওকে খুঁজতে। আব্বার চোখের সামনে বসে রাগে গজগজ করছে। এমন সময় অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে, হ্যালো সুমন, তুমি তাড়াতাড়ি নিউ নাইট ক্লাবে চলে আসো। এখানে তোমার তানিয়া আছে, ওর খুব বিপদ, তুমি ওকে বাঁচাও। এই বলে ফোন কেটে দিল। আমি আর দেরি না করে নিউ হাইট ক্লাবে চলে গেলাম। একটা অচেনা মেয়ে আমাকে বলল, স্যার আসেন আমার সাথে দ্বিতীয় তলায়, আজ আপনি আমার পার্টনার। মানে কি? আমি এখানে আমার স্ত্রীকে খোঁজে এসেছি, আমি কেন আপনার সাথে যাব? এখানে কেউ খালি নেই, সবাই কাজে ব্যস্ত। অন্য কাউকে খুঁজুন, আমি পারবো না। বলেই আমি ভিতরে ঢুকলাম। দেখি সবাই ড্যান্স করছে, কিন্তু
ক্লাবের এক কোণে অনেকগুলো ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। ছেলেগুলোর সাথে একটা মেয়েও ছিল, কিন্তু মেয়েটার মুখ বাঁধা যাতে কেউ চিনতে না পারে। আমি তাদের কাছে যেতেই মেয়েটা চলে গেল। আর যে মেয়েটাকে ওরা ডিস্টার্ব করছিল সে মেয়েটা ছিল তানিয়া। আমাকে দেখেই তানিয়া আমাকে জড়িয়ে ধরলো। ছেলেগুলো তানিয়ার হাত ধরতে যাবে, তখনই আমি বলি, এই মিস্টার, আসতে, কি করছো তোমরা? দেখছো না মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছে? তাতে কি হয়েছে? আজ না হয় আমাদেরও জড়িয়ে ধরবে। তা কি করে হয়? আর যে মেয়েটা আমাকে একবার জড়িয়ে ধরবে তাকে আর কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না বলেই তানিয়াকে বুকে জড়িয়ে ধরলাম। ছেলেগুলোকে চড়থাপ্পড় মারতে লাগলাম। এক সময় ওরা সবাই পালালো। আমি তানিয়াকে নিয়ে বাড়ি ফিরলাম। তানিয়াকে দেখে আম্মু অনেক খুশি হলো, কিন্তু জেরা করার কথা ভুল হলো না। তানিয়া, তুমি আজ সারাদিন কোথায় ছিলে আর এত রাত পর্যন্ত কার সাথে ছিলে? আম্মু, আমি সুমনের অফিসে যাচ্ছিলাম একটা সিএনজিতে করে। আমার সাথে একটা মেয়েও উঠলো। কিছুদিন যাওয়ার পর আমি কিছুই জানি না। যখন জ্ঞান ফিরলো দেখি আমি একটা অন্ধকার ঘরের ভেতরে, কিন্তু ভেতরে কেউ নেই। আমার হাত পা বাঁধা ছিল। তারপরে সেই মেয়েটার সাথে অনেকগুলো ছেলে আমার কাছে এসে আমাকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে। তার কিছুক্ষণ পরে উনি যায় ওখানে গিয়ে আমাকে ওই নরপিশাচদের হাত থেকে আমাকে বাঁচায়। আজ যা যা হয়েছে সব বললাম। তুমি কেন সুমনের অফিসে যাচ্ছিলে? আম্মু, আমি একটা ফোন কিনবো, তাই ভেবেছিলাম সুমনের সাথে গেলে ভালো হবে। একদম মিথ্যা বলবা না, যা সত্য তাই বলো। আমি সত্যি বলছি। আর কত অভিনয় করবে শুনি? কিসের অভিনয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আমার মোবাইল বের করে ছবিগুলো দেখিয়ে বললাম, এই হলো তুমি আমার অফিসে যাচ্ছিলে আমার সাথে করে মোবাইল কেনার জন্য। দেখি তানিয়া একদম চুপ হয়ে গেছে। আম্মু ছবিগুলো দেখে বলে, তুমি এত বড় অভিনেত্রী, তোমার একটু বুক কাঁপলো না এমন অভিনয় করতে? এই ছেলেটাকে? আম্মু, ও আমাদের গ্রামের ছেলে, একসাথে পড়তাম। পথে আমি একা দাঁড়িয়েছিলাম, তখন ওর সাথে দেখা হয়ে যায়। ও আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে চৌরাস্তার মোড় পর্যন্ত লিফট দেয়। আর কোনো দিন যেন এমন আর না দেখি। এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে। আমি আর তানিয়া চলে এসে ফ্রেশ হয়ে খেতে চলে আসলাম। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তানিয়া এসে আমাকে বলল, আপনি ছবিগুলো কখন তুলেছিলেন আর কোথা থেকে? তোমার লজ্জা করছে না এই কথা জিজ্ঞেস করতে? একটা কথা বলবো? কি বলো? আমার একটা ফোনের খুব দরকার, যদি কিনে দিতেন খুশি হতাম। ফোন কিনবে? দাঁড়াও, ফোন কিনাচ্ছি বলেই আমি ওকে মারতে লাগলাম। মার খেয়ে মেঝেতে পড়ে আছে। আমি আবার শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি বলতেও পারবো না। সকালে ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তানিয়া মেঝেতে পড়ে আছে, সাথে ওর মুখটা শুকিয়ে গেছে, চোখ দুটো অনেক ফুলে গেছে, আর মনে হচ্ছে ওর গোলাপি রঙের ঠোঁট কেটে গেছে। আজ আমার অনেক খারাপ লাগছে। ওই মায়াবী মুখটা আর শুকিয়ে গেছে। বুকের পা পাশটা কেমন যেন করছে, মনে হচ্ছে আজ আমি কিছু হারিয়ে ফেলেছি। তারপর মনটাকে শান্ত করে ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি তানিয়া ঘরে নেই। নিচে গেলাম, দেখলাম কোথাও নেই। তাহলে কি ও চলে গেছে এই বাড়ি ছেড়ে? দূর, কি সব ভাবছি। আমি অফিসে যাওয়ার জন্য রেডি হতে নিচে এসে দেখি তানিয়ার আম্মু কথা বলছে। আমার দেহে পান ফিরে ফেলাম। আমি কাছে গিয়ে তানিয়াকে জোর করে একটা থাপ্পড় মারলাম আর বললাম, সাত সকালে কোথায় গিয়ে? আমি ছাদে ছিলাম আম্মুর সাথে, বাড়ির কথা বলছিলাম। আর যেন এমন না দেখি, আর যদি দেখি তাহলে সেদিনই হবে এই বাড়ি থেকে তোমার শেষ দিন, মনে থাকে যেন। এদিকে মনটা খুব খারাপ, আর অন্যদিকে ও আজ আমার জন্য চা করে দেয়নি, তাই রাগটা কন্ট্রোল করতে পারিনি। আমি নাস্তা না করেই বেরিয়ে আসলাম। আম্মু নাস্তা করে যেতে বলল। আমি নাস্তা করলাম না, অফিসে এসে কাজে মন দিলাম, কিন্তু মন বসে না। মনকে কষ্ট করে দুপুর পর্যন্ত কাজ করলাম। দুপুরে বেরিয়ে পড়লাম কিছু খেতে। চলে গেলাম মোবাইলের দোকানে, একটা ভালো ব্র্যান্ডের ফোন কিনলাম। কিনে নিয়ে বাড়িতে ফিরে আসলাম। রুমে এসে দেখি তানিয়া শুয়ে আছে। আমি ওকে ডাক দিলাম, কিন্তু ও উঠল না। আমি ওকে আবার ডাক দিলাম, তবুও কোনো সাড়া পেলাম না।
তানিয়াকে 3বার ডাকার পর ওর ঘুম ভাঙলো, কিন্তু ও উঠে বসতে পারছে না। মনে হয় শরীর খারাপ। আমি কাছে গিয়ে ওকে উঠালাম। কি জ্বরে গা পুড়ে যাচ্ছে? কি হয়েছে? জ্বর কখন আসলো? কখন এসেছেন আপনি? এসেছি একটু আগে, কিন্তু তোমার তো অনেক জ্বর। নিচে শুয়ে আসো কেন? কই জ্বর? আমার কিছু হয়নি তো। দেখি সরেন, চা করে আনি। তুমি এখানে শুয়ে থাকো, আমি ডাক্তারের কাছে ফোন করছি, এসে দেখে যাবে। আমার কিছু হয়নি, আপনি সরেন, আমার কাজ আছে। আমি কি বলেছি কানে যায়নি? আপনি কি আমাকে হুকুম করছেন? যদি তাই মনে করো তো তাই, হুকুম করছি। আপনি আমাকে হুকুম করার কে? আপনি আমার কেউ না, আপনি সরেন। বলেই তানিয়া আমাকে ফেলে দিয়ে উঠে চলে গেল। আমি আর কিছু বললাম না। আমি ফ্রেশ হয়ে নিচে এসে বসে আছি, এমন সময় তানিয়া আমাকে বলল, আচ্ছা একটা কথা বলবো? কি কথা? আমি যদি কোনোদিন হারিয়ে যাই তাহলে কি আপনি আমাকে খুঁজবেন? এখন এমন কথা কেন? বলেন খুঁজবেন কিনা। জানি না, তবু তুমি চলে গেলে আমি খুশি হব। তাহলে সোহেলের সাথে আমাকে দেখলে কেন আপনি এত রেগে যান? এই সোহেলের কথা আমার সামনে বলবে না, ওকে আমার সহ্য হয় না। কিন্তু কেন? কি অপরাধ করেছে ও? জানি না, তবে ওকে আমার সহ্য করতে পারি না। কেন সহ্য করতে পারেন না? কি দোষ করেছে ও? কিছুই করেনি, আমি এমনিতেই ওকে সহ্য করতে পারি না। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাচ্ছে? আসছি, একটা গিফট আছে তোমার জন্য। আচ্ছা যান। গিফটের কথা শুনে ও অনেক খুশি। আমি মোবাইলটা নিয়ে এসে তানিয়ার হাতে দিলাম, কিন্তু ও নিতে চাচ্ছে না। ও বলে, কাল এই মোবাইলের জন্য আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আমি নিতে পারবো না। আমি কালকের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দায়মুক্ত কর। বলে আমি তানিয়াকে কাছে এনে বুকে টেনে নিলাম, কপালে আলতো করে চুমু এঁকে দিলাম, আর বললাম, পাগলি বউ আমার, কাল রাতের জন্য আমার উপর রাগ করেছো? বলেই আরো একটা চুমু এঁকে দিলাম ওর ঠোঁটের নিচে তিলটাতে। ও লজ্জা পেয়ে দৌড়ে চলে যাবে, কিন্তু যেতে পারছে না, মাথা ঘুরে পড়ে গেছে। আমি ওকে ধরে ফেলেছি, আর আমার তো মনেই নেই যে ওর প্রচন্ড জ্বর। এখনই ডাক্তারকে জানাতে হবে। আমি ডাক্তারের কাছে ফোন করে দিলাম। আমি তানিয়াকে নিয়ে রুমে এসে ওকে শুইয়ে দিলাম। কিছুক্ষণ পর ডাক্তার আসলো, অনেকক্ষণ দেখে ওষুধ আনতে বললো। আমি ওষুধ আনতে চলে গেলে ওষুধ এনে দেখি আম্মু তানিয়ার মাথায় পানি দিচ্ছে। আমি তানিয়ার পাশে বসলাম আর বললাম, আম্মু আপনি তানিয়ার জন্য কিছু খাবার আনেন, ওর ওষুধ নিয়ে এসেছি, এখনই খাওয়াতে হবে। আচ্ছা আনছি, তোরটাও আনছি। আচ্ছা যান। আম্মু চলে গেছে। তুমি আমাকে এখনো ক্ষমা করিনি তাই না? কোনো স্বামী কোনোদিন তার স্ত্রীর কাছে অপরাধী হয় না, আর আমিও আপনাকে কালই ক্ষমা করে দিয়েছি। আমার লক্ষ্মী বউ। বলেই আবার জড়িয়ে ধরলাম। মনে হয় অনেকক্ষণ জড়িয়ে আছি আমরা। হঠাৎই আম্মুর ডাকে হুঁশ ফিরল। তানিয়ার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আম্মু বললেন, অনেক হয়েছে, এবার ছাড় তোরা, ভাত এনেছি খেয়ে নে। কখন আসলেন আপনি? অনেকক্ষণ। ও দেন, ভাত দেন। না রে, একটা কথা, তোদের এই বাঁধন যেন চিরদিন টিকে থাকে, কখনো যেন ছুটে না যায়। দোয়া করবেন। আম্মু আপনি এখন জানতো। আম্মু চলে গেছে। আমি ভাত নিয়ে তানিয়াকে খাইয়ে দিলাম, ওষুধ খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আমিও যে কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সকালে উঠে দেখি 9টা বাজে। কি এত বেলা হয়ে গেছে! তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বেরিয়ে গেলাম। অফিসে এসে দেখি নতুন একটা মেয়ে জয়েন দিয়েছে, কিন্তু তাকে চিনিয়ে যাচ্ছে না। সে যথেষ্ট পর্দা করে এসেছে। আমি ভিতরে যাইতেই তিনি আমাকে ওয়েলকাম বলে অভিনন্দন জানালেন। আমি তার সাথে পরিচিত হয়ে আমি আমার রুমে এসে কাজে হাত দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে এখন খেতে যেতে হবে। আমি বের হব, তখনই রীতা এসে আমাকে বলে, সুমন আয় খেতে আয়, আমি তোদের জন্য খাবার এনেছি। তুই কেন কষ্ট করতে গেলে? আমি তো বাইরে খেয়ে নিতাম। হ্যাঁ তুই তো বাইরে থেকে খেয়ে আসছিস, কিন্তু ভাবি কি খাবে? আমি খাবার না আনলে? ভাবি মানে? কে তোর ভাবি? আজ যে নতুন জয়েন দিয়েছে। উনি তোর কেমন ভাবি? ভাবি আমার কেমন হয় পরে বলবো, এখন চল। হ্যাঁ চল খেয়ে নেই বলে চলে গেলাম।
দেখি নতুন ম্যাম এখনো কাজ করছে। রিতা বলে, তানি আয়, খাবার এনেছি, খেয়ে নে। রাখ, আসছে। এই ম্যাম না তোর ভাবি? তাহলে তুই করে বলছিস কেন? আগে বন্ধু, তারপর ভাবি, বুঝলি? তুই খাওয়া শুরু কর, আমি বেড়ে দিচ্ছি। আচ্ছা দে, আজকে অনেক ক্ষুধা লেগেছে, সকালে খেয়ে আসেনি। আমার খাওয়া শেষে তারপরে ম্যাম উঠেনি। আমি চলে আসতে তিনি উঠছেন। আমি আবার কাজে মন দিলাম। কাজ করতে করতে রাত 8টা বেজে গেছে, আর একটা ফাইল চেক করে শেষ। এমন সময় ম্যামের দরজায় এসে বলল, শেষ ফাইলটা চেক করছি। তখনই নতুন ম্যাম এসে বলেন, কি ব্যাপার সুমন সাহেব, বাড়ি কখন যাবেন? এই তো আমার একটু কাজ আছে, সেরেই বের হব। তাহলে আপনি থাকেন, আমি বের হই। আচ্ছা যান, আমি আসছি। ম্যাম চলে গেছে। আজ কিছু পণ্যের ডিল দিয়েছি, তাই আমার একটু দেরি হচ্ছে। কাজ শেষ করে বাড়িতে আসতে 10টা বেজে গেছে। ভিতরে প্রবেশ করতেই তানিয়া আমাকে জড়িয়ে ধরেছে। আমি তো ভয় পেয়ে গেছি। আমি বললাম, এই কি হলো, এভাবে কেউ কাউকে জড়িয়ে ধরে? আমি তো ভয় পেয়ে গেছি, এবার ছাড়ো, আমি ফ্রেশ হয়ে আসি। এত দেরি করলেন কেন? আমার ভয় করছিল। একা একা কেউ এত বড় বাড়ি থাকতে পারে? তুমি একা মনে? আম্মু আব্বু কোথায়? আম্মু আর আব্বু মামাদের বাড়িতে গেছে, কাল আসবে বলেছে। ও আচ্ছা, আমি ক্ষমা চাচ্ছি দেরি করে আসার জন্য। ক্ষমা করা যায় কি? না, ক্ষমা নেই, আজ ক্ষমা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম বলে বাইরে চলে আসছি। তখন তানিয়া জোরে চিৎকার দিয়ে আমাকে পেছন থেকে আবার জড়িয়ে ধরে আর বলল, এই কোথায় যান আমাকে একা রেখে? তুমি তো আমাকে ক্ষমা করেনি, তাহলে এখানে থেকে কি লাভ? সরি, ভুল হয়ে গেছে, আর হবে। ঠিক তো, ক্ষমা করেছো? হ্যাঁ করেছি। এখন যান, ফ্রেশ হয়ে আসেন, খাবার দিচ্ছি। আমি চলে আসলাম ফ্রেশ হতে। মেয়েটা যে এত মায়াবী, যত দিন যাচ্ছে ততই ওই মায়ার পড়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে ততই ওর কাছ থেকে আরো কাছে পেতে মন যাচ্ছে, কিন্তু ওকে একটু মন থেকে মেনে নিতে পারছি না। যখনই ভাবছি সব ভুলে নতুন করে সংসার সাজাবো, তখনই নিজের স্বার্থপর আত্মা বাধা দিচ্ছে। ফ্রেশ হয়ে এসে দেখি জিনিয়ার ফোন দিয়েছে 5 বার। আমি কল ব্যাক করলাম ওপাশ থেকে। ব্যাপার সুমন, তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি? কই, কিছু হয়নি তো। প্রায় 1 সপ্তাহ কথা হয়নি জিনিয়ার সাথে। তাহলে এতদিন কথা বলনি কেন? আসলে আমি কাজে ব্যস্ত ছিলাম, তাই সময় পাইনি। ও বুঝলাম। আচ্ছা সুমন, তোমার কাজ কত দূরে গিয়েছে? কোন কাজ? তোমার বউকে ডিভোর্স দেওয়ার বিষয়। হ্যাঁ, এগিয়েছে অনেক দূর। আমার মনে ছিল না যে তানিয়ার ডিভোর্স দিতে হবে। ওর মায়ের কাছে আমি বারবার হেরে যাচ্ছি। আচ্ছা, তুমি কাজ চালিয়ে যাও, তার মধ্যে আমি একটু ঘুরে আসি। কোথায় ঘুরতে যাবে? চীন যাচ্ছি কাল ছোট ফুপার সাথে। আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরে এস। 2 মাস পরে আসব। এতদিন কেন? ওখানে একটা কলেজে ভর্তি হব 2 মাসের জন্য। আচ্ছা যাও, এখন রাখি, তানিয়া ডাক দিচ্ছে খেতে। আচ্ছা রাখি, বাই, লাভ ইউ জান। লাভ ইউ টু। ফোন রেখে খেতে চলে আসলাম। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। আমার পেছনে পেছনে তানিয়াও এসেছে। আমি ওকে বললাম, আমার পা টিপে দাও। ও পা টিপে দিচ্ছে। আমার অনেক ভালো লাগছে, কিন্তু নিজের ভেতরে পাষাণ আত্মা এই ভালো লাগাকে সহ্য করতে পারলো না। নিজের দুষ্টুমি আত্মাকে সাড়া দিয়ে ফেলছি। আর দেরি করা যাবে না, এবার কিছু করতে হবে। আমি তানিয়াকে লাথি দিয়ে ফেলে দিলাম আর বললাম, একটু স্বামী সেবা করবে, তাও পারো না? অশিক্ষিত মেয়ে কোথাকার, দূর হ আমার সামনে থেকে। ও কাটতে কাটতে চলে গেল। একটু পরে ওর ফোনে রিংটোনে হাতে নিয়ে দেখি জান বলে সেভ করা। তখনই তানিয়া আমার হাত থেকে ফোন কেড়ে নিল। ফোন নিয়ে ও আবার চলে গেল। আমি ওর পেছনে পেছনে যেতে লাগলাম। ও আমাদের গেস্ট রুমে গিয়ে দরজা লক করে দিল। ও ওর জানের সাথে কথা বলছে। আমি চলে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুম চলে এসেছে জানি না। সকালে ঘুম ভাঙলো ফজরের আজান শুনে। অজু করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে ফ্রেশ হয়ে তানিয়াকে ডাকতে গেলাম, কিন্তু তানিয়া রুমে নেই। নিচে এসে দেখি তানিয়া নাস্তা রেডি করছে, বসে আছে। আমি নাস্তা করে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে এসে কাজ করছি, এমন সময় ম্যাম আমার রুমের দরজায় এসে ভিতরে আসার অনুমতি চাইল। আমি আসতে বললাম, আরে ম্যাম,
আপনি দরজায় কেন? আসুন, ভিতরে আসুন, বসুন ম্যাম। ধন্যবাদ। ডিস্টার্ব করলাম না তো? কি যে বলেন, ডিস্টার্ব করবেন কেন? আপনি এসেছেন এতে অনেক খুশি হয়েছি। ধন্যবাদ আপনাকে। তা আপনার সাথে কিছু সময় বসে গল্প করা যাবে? আপনি বলেছেন, আমি না করি কিভাবে? আমি আর ম্যাম অনেক সময় ধরে গল্প করলাম। এমন সময় আশেপাশে ম্যাম চলে গেল। কিরে, কোথায় থেকে আসলি? বাড়ি থেকে এসেছি। কিন্তু তুই কি কথা বলছিলি ভাবির সাথে? তেমন কিছু না, একটু গল্প করছিলাম আর ভালোভাবে পরিচিত হয়ে নিলাম। দেখিস প্রেমে পড়িস না যেন। কি যাতা বলছিস এসব? সেও বিবাহিত, আমিও বিবাহিত। আচ্ছা থাক, আমি যাই, আমার কিছু কাজ আছে। আচ্ছা যা। আমি আসিফকে বিদায় দিয়ে আবার কাজে হাত দিলাম। একেবারে কাজ শেষ করে বাড়িতে এসে দেখি আব্বু আর আম্মু কোথায় যেন যাচ্ছে, তাই রেডি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? এইমাত্র মামাদের ওখান থেকে এসেই এখন আবার কোথায় যাচ্ছেন এই সন্ধ্যার সময়? আমরা গ্রামে যাচ্ছি 2 দিন পর। গ্রামে কি? আসলে তো ছোট চাচা যেতে বলেছে। আমাদের আসল বাড়ি গ্রামে, সবাই থাকে, শুধু আমরা শহরের উপর থাকি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। আচ্ছা সাবধানে থাকিস। আর তানিয়ার প্রতি খেয়াল রাখ। আম্মু আব্বুকে বিদায় দিয়ে আমি ফ্রেশ। আমি বসে টিভি দেখছি, এমন সময় তানিয়া এসে বলল, খাবার খেতে আসেন, আমি রেডি করছি। আমি পরে খাবো, তুমি খেয়ে দাও, এখন ক্ষুধা নেই। আপনি না খেলে আমিও খাবো না। না খেলে আমার কিছু যায় আসে না, আমি গেলাম বলে রুমে চলে এসে শুয়ে পড়লাম। একটু পরে তানিয়া ভাত নিয়ে এসে বলল, আপনার যখন ইচ্ছা হবে খেয়ে নিন। আমি ঘুমাতে গেলাম। আমি কিছু না বলে শুয়ে আছি। তানিয়া চলে যাওয়ার পর আমি খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমি অঙ্ক কষতে বসলাম, কিভাবে তানিয়াকে এই বাড়ি থেকে বের করা যায়। বিভিন্ন প্ল্যান করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে মসজিদে বসে আছি, ভাবতেছি কি করব। ভাবতে ভাবতে প্রায় 7টা বেজে গেছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। নিচে এসে তানিয়াকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। আমি ভাবলাম এখনো ঘুমাচ্ছে। ঘুমাক, যত খুশি ঘুমাক, আজ আর ডাকবো না। আমি কিছু না খেয়ে চলে আসলাম। বাইক নিয়ে অফিসে যাচ্ছি, হঠাৎ দেখি ম্যাম রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি কাছে যাওয়াতেই ম্যাম বলে, আরে সুমন সাহেব যে, কোথা থেকে আসলেন? আমি বাসা থেকে আসছি, অফিসে যাচ্ছি। চলেন ম্যাম, আপনাকে নিয়ে যাই। ওকে চলেন। ম্যাম আমার বাইকে উঠে বসলেন। আমি বাইক চালাচ্ছি আপন মনে। অফিসে চলে এসেছি। ম্যাম আর আমি একসাথে প্রবেশ করলাম। ম্যাম ওনার রুমে চলে গেলেন, আমি আমার রুমে চলে আসলাম। কাজে হাত দিলাম, কিন্তু কাজে মন বসছে না। তারপরও কিছু একটা কাজ করে ম্যামের রুমে যাচ্ছি। এমন সময় দেখি আসিফ আর আসিফের আব্বু আসছে। আমি তাদের কাছে গিয়ে কৌশল বিনিময় করলাম। তারপর পুরো অফিস ঘুরে ঘুরে দেখালাম কোথায় কোথায় কি কি সমস্যা আছে। তিনি সব দেখে সকল সমস্যার সমাধান করতে বললেন। তিনি কিছু সময় ছিলেন। আমি রুমে এসে কাজে হাত দিলাম। দুপুরে কাজ শেষ করে বাড়িতে চলে আসলাম। কলিং বেলে বাজালাম, কিন্তু কেউ দরজা খুলে দিল না। আমার বুঝতে বাকি নেই আম্মু আব্বু তো বাড়িতে নেই, আর তানিয়াও বাইরে। আমি মনে মনে বললাম, আজ বাড়িতে আসুক, কপালে ডাল ভাত আছে, হয় আমি থাকবো না হয় ও থাকবে এই বাড়িতে। আমি আবার অফিসে চলে আসলাম। আমাকে দেখে ম্যাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আবার ফিরে আসলেন? কোনো সমস্যা? না ম্যাম, কোনো সমস্যা না, কিছুই ভালো লাগছে না, তাই আবার ফিরে আস। ওকে চলো তাহলে, আমি আর আপনি একটু ঘুরে আসি, আমারও মনটা খুব খারাপ। কিন্তু কোনো কিন্তু নয়, চলো তো। বলে উনি আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলেন। আর তখনই রীতা আমাদের সামনে, কি রে সুমন, তুই কি শুরু করলি? ঘরে বউ রেখে অন্যের বউয়ের সাথে কোথায় যাচ্ছিস? কোথাও না তো, উনি আমাকে টেনে এনেছে। কি রে তানি, ও যা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি, আমি সুমন সাহেবকে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি, কিছু কেনাকাটা করব তাই। মানে আমি তো মার্কেটে যাব না। আপনাকে যেতে হবে, আর না গেলে চাকরি থেকে বরখাস্ত করা হবে। ভয় দেখাচ্ছেন? আমি ভয় পাই না, তবে যেতে পারি একটা শর্তে। কি শর্ত? আমি আপনাকে 1 ঘন্টা সময় দেব, তার বেশি না। যদি এতে আরে রাখ তোর শর্ত, আমি বলছি যেতে, তুই যাবি।
আর যত সময় লাগে লাগবে। আচ্ছা যাচ্ছি, শুধু তুই বললি বলেই যাচ্ছি। চলে আসলাম, চলেন ম্যাম বলেই ম্যামকে বাইকে করে একটা শপিং মলের সামনে থামলাম। আমরা শপিং মলের ভিতরে প্রবেশ করলাম। ম্যাম অনেক কিছু কেনাকাটা করলেন, এমনকি আমার জন্য একটা শার্ট কিনলেন। শার্টটা ছিলেন আমার প্রিয় রঙের। আমি ম্যামকে বললাম, ম্যাম আপনি কেন আমার জন্য এসব করছেন, আর আপনি কিভাবে জানেন যে আমার নীল রং পছন্দ করি? তাতে কি হয়েছে, আমার ইচ্ছে হয়েছে তাই কিনে দিলাম উপহার হিসেবে। আর আপনাকে দেখে যে কেউ বলে দিতে পারবে আপনাকে নীল রঙের শার্টে ভালো মানাবে, তাই নীল শার্ট। ও আচ্ছা, বুঝলাম। উপহার কেন? কারণ এই কোম্পানিতে আমার চাকরি জীবন শুরু হয়েছে, আর এই উপলক্ষে আপনাকে এই সামান্য উপহার। তাহলে আর না করি কিভাবে? অন্য কোনো বিষয় হলে না করে দিতাম। আমার কথা শুনে ম্যামের মুখ শুকিয়ে গেছে, চোখের কোণে অশ্রু চলে এসেছে। আমি ম্যামকে চোখ থেকে পানি মুছে দিলাম আর বললাম, আরে ম্যাম কাঁদছেন কেন? কই কাঁদছি, চোখে কি পড়েছে তাই চোখ দিয়ে পানি পড়ছে। আর আমার কাছ থেকে লুকোচ্ছেন? লুকান। তারপর আমরা বিল পরিশোধ করে বেরিয়ে আসলাম। বাইকে আবার চলে অফিসে আসলাম। আমি বিদায় দিয়ে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে এসে দেখি তানিয়া রান্না করছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। প্রায় 9টার দিকে নিচে আসলাম, দেখি তানিয়া খাবার রেডি করে। আমি ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, আজ সারাদিন কোথায় ছিলে? কি হলো, কোথায় ছিলে বলো? সেটা জেনে আপনি কি করবেন? কি করব মানে? তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ সেটা জানা আমার অধিকার। অধিকার? কিসের অধিকারের কথা বলছেন? যে স্বামী সকালে বাড়ি থেকে বের হয়ে অন্য মেয়েকে বাইকে উঠাতে পারে সেই অধিকার? যে স্বামী বিকেলে অন্য মেয়েকে নিয়ে মার্কেট করতে যায় সেই অধিকার? এই অশিক্ষিত মেয়ে সব কি করে জানে? হ্যাঁ, এটাও আমার দায়িত্ব, কারণ উনি আমার অফিসে নতুন ম্যানেজার। ওনার কথা শোনা প্রত্যেকেই দায়িত্ব। এখন আমার কথা জবাব দাও, আজ কোথায় কাজ? আমি যাকে আমার জন্য নিরাপদ মনে করি তার সাথে ছিলাম। তার মানে তুমি তাহলে ওই? ছি তানিয়া, ছি, তুমি এত নিচু। তোমাকে নিষেধ করার সত্ত্বেও তুমি আবার সেই ছেলের সাথে। ছি। আরে আমার কথা তো শুনবেন। কি শুনবো? তুমি আজও এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও, আর কোনোদিন যেন তোমাকে না দেখি। মানে আমি কোথায় যাব? আজ এখনই বাড়ি থেকে চলে যাবি, আর কোনোদিন আসবি না এই বাড়িতে। বলেই ওকে বের করে দিতে যাব, তখনই ও বলে, তানিয়াকে যখন বের করে দিতে যাব তখন ও যে কথা বলল তা শোনার জন্য আমি প্রস্তুত। আমাকে তাড়িয়ে দেওয়ার অধিকার আপনার নেই, আর যদি যেতে হয় তাহলে আম্মা আসার পরে যাব। সুতরাং আমার মুখ দেখতে না চাইলে আপনি বাইরে যেতে পারেন। এখন আমি কোথাও যাচ্ছি না। মানে আমি বাইরে যাব কেন? যদি যেতেই হয় তাহলে তুমি যাবে, এখন এই মুহূর্তে। এই বলে ওর হাত ধরে টানতে টানতে নিয়ে এসে বাড়ি থেকে বের করে দিলাম। দরজা বন্ধ করে ঘরে এসে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে শুয়ে পড়লাম। তখন জিনিয়া ফোন করেছে। আমি ফোন রিসিভ করলাম না, কেটে দিলাম। ও আবারও কল দিচ্ছে, আমি রিসিভ করলাম। হ্যালো জান, কি করো? এই তো শুয়ে আছি। আমার মন মেজাজ ভালো না। কেন, কি হয়েছে? তানিয়াকে আজকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কি? কখন? একটু আগে। ভালো করেছো। ওই অশিক্ষিত মেয়েটার জন্য আমার আর তোমার মাঝে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন রাখো, কাল দেখা করব। কিভাবে দেখা করব? আমি তো এখন চীনে। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি, তুমি চীনে আছো। আচ্ছা রাখি তাহলে, কালকে কথা হবে। ফোন কেটে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি। হঠাৎ করেই তানিয়ার মায়াবী মুখটা চোখের সামনে ভেসে ওঠে। খুব খারাপ লাগছে ওর জন্য। এতদিন ওর সাথে আছি, কিন্তু ও আমার মুখের উপর কোনো কথা বলেনি। তানিয়ার স্মৃতিগুলো আজ খুব মনে পড়ছে ওর ঘুমন্ত মুখ, এলোমেলো চুল, গোলাপের পাপড়ির মতো দুটো ঠোঁটের দুষ্টু মাখা হাসি, ঠোঁটের নিচে ছোট্ট একটা কালো তিল। আর সবচেয়ে বেশি মনে পড়ছে ওর বলা সেই কথা। আমার একা থাকতে খুব ভয় করে। ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম আর তানিয়াকে ডাকলাম, তানিয়া অফিসে যাব, তাড়াতাড়ি নাস্তা দাও।
কিন্তু কোনো উত্তর পেলাম না। তখনই মনে পড়ল কাল তো ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। মনটা আবারও খারাপ হয়ে গেল। অফিসে যেতে মন যাচ্ছে না, তারপরেও যেতে হবে। আজ একটা গুরুত্বপূর্ণ নাস্তা না করে কিছু কাজ করে মিটিংয়ে যোগ দিলাম। মিটিং শেষ করে রুমে এসে বসে আছি, এমন সময় ম্যাম আসলো আর বলল, কি ব্যাপার, মন খারাপ নাকি মিস্টার সুমন সাহেব? কেন? দেখে তো মনে হচ্ছে মন খারাপ। আচ্ছা চলুন আমরা কোথাও গিয়ে একটু ঘুরে আসি, তাহলে আপনার মন ভালো হয়ে যাবে। ওকে চলেন, তবে বেশি সময় নেওয়া যাবে না, আজ বিকালে এমডি ছাড়া আসবে। ওকে চলেন। আমরা চলে আসলাম, কিন্তু ও এমন একটা জায়গা নিয়ে আসলো তা দেখে মনটা আরো খারাপ হয়ে গেল, কারণ জায়গাটা তানিয়ার খুব পছন্দ। বিয়ের 2 দিন পরে নিয়ে এসেছিলাম ওকে, ও তো যেতেই চাচ্ছিল না এখান থেকে। এক সময় ম্যাম সোহেল নামের সাথে একজনকে ডাক দেয়, আমি তাকে দেখে হাঁ করে দাঁড়িয়ে আছি। এই সোহেল তো তানিয়ার বয়ফ্রেন্ড। আমি ম্যামকে জিজ্ঞেস করলাম, ছেলেটি কি? ও আমার চাচাতো ভাই। সুমন সাহেব আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বলেই ম্যাম চলে গেল সোহেলের কাছে। ম্যাম সোহেলের কাছে কিছু কথা বলে আবার আমার কাছে আসলো। ম্যাম চলেন কোথাও কি? হ্যাঁ চলেন। একটা গাছের নিচে বসলাম। ম্যাম একটা কথা বলার। হ্যাঁ বলুন, কি বলতে চান? আপনি কি সবসময় এমন মুখ? কেন? এমনি বললাম, আমি তো আপনাকে কখনো দেখিনি। যার জন্য আমার এই রূপ, সে ছাড়া অন্য কেউ আমাকে দেখতে পারে। ভালো, চলুন কিছু খেয়ে আসি, ফুচকা বা চটপটি। হ্যাঁ চলেন, ফুচকা খাবো। ওকে চলেন। আমরা একটা ফুচকার দোকানে গেলাম। ম্যাম নিয়ে গেছে ওই দোকানে। দোকানটা খুব চেনা, তানিয়া আর আমি এই দোকানে প্রথম কাস্টমার ছিলাম। ম্যাম 2 প্লেট ফুচকার অর্ডার করলো। অর্ডার করতে গিয়ে যা বললো তা তো আমাকে আরো ভাবিয়ে তুলছে। এটা কিভাবে সম্ভব? তানিয়া আর ম্যামের মাঝে হুবহু মিল কিভাবে হতে পারে? ভাবতে ভাবতে হঠাৎ আম্মুর বলা কথা মনে পড়ল, সোহেল যদি সেলিম আঙ্কেলের ছোট ছেলে হয় তাহলে ম্যামের চাচাতো ভাই কিভাবে হবে? সব যেন গোলমাল হয়ে যাচ্ছে। আর ফুচকা খেয়ে আর কিছু সময় ঘুরলাম। মনটা এখন একটু ফ্রেশ লাগছে, তবুও মনের মাঝে অনেকগুলো প্রশ্ন উদয় হলো। দুপুরে লাঞ্চ করে আবার অফিসে গেলাম। অফিস থেকে বাড়ি ফিরলাম রাত 8টার দিকে। বাড়ি ফিরে দেখি আম্মু আর আব্বা আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আম্মু আব্বু কখন ফিরেছে? সেটা তোমার জানার দরকার না, আগে বল তুই তানিয়াকে বাড়ি থেকে কেন বের করে দিয়েছিস? কিভাবে জানলো তানিয়াকে আমি বের করে দিয়েছি? তা মনে মনে আমি ওই অশিক্ষিত মেয়ের সাথে সংসার করতে চাই না। তাই তুই যদি তানিয়ার সাথে সংসার না করিস তাহলে তুই এ বাড়িতে থাকতে পারবি না, এ আমি বলে দিলাম। মানে যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে তানিয়াকে ফিরিয়ে নিয়ে আয়। আমি পারবো না, আমি ওই অশিক্ষিত মেয়ের সাথে সংসার করব না, তাতে বাড়ি ছাড়তে হলে হবে। তাহলে এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি। আচ্ছা ঠিক আছে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে এসে কোথায় যাব বুঝতে পারছি না। হঠাৎই জিনিয়ার কল আসলো, আমি রিসিভ করলাম। হ্যালো, কি করছো জান? রাস্তায় হাঁটছি। এত রাতে রাস্তায় কি? এমনি ভালো লাগছে না তাই। আচ্ছা তুমি বাড়ি আসবে কবে? এই তো আর কিছুদিন পর। আচ্ছা এখন তাহলে রাখি, কাল কথা হবে বলে ফোনটা কেটে দিলাম। রাস্তায় হাঁটছি গন্তব্যহীন ভাবে। হঠাৎই একটা গাড়ি এসে আমার সামনে থামলো। তারপর একটা মেয়ে গাড়ি থেকে নেমে এসে আমাকে বলল, আরে সুমন ভাই যে, কোথায় যাচ্ছেন? মানে বুঝলাম না, কেন? তানিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছি তাই। আমাকেও আমার ও বুঝেছি, চলে। আমি তো আপনাকে চিনি না। মনে করেন আমি। ঠিক আছে তাহলে চলো। আমি গাড়িতে উঠলাম। মেয়েটা আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে জানি না। হঠাৎ গাড়িটা এসে একটা হোটেলের সামনে। কি ব্যাপার, এখানে কেন আনলেন? থাকবো তাই। মানে কি বলতে চান আপনি? ঘাবড়াবার কিছু নেই, আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর আমি এখানে থাকি, আপনাকে একটু থাকার জায়গা করে দিলাম, এই আর কি। ও আচ্ছা বুঝলাম। আসেন ভিতরে আসেন, রুম নিতে হবে একটা।
হ্যাঁ চলো। আমরা ভিতরে, আমি আমার রুমের সামনে গেলাম। রুমের তালা খুলতে যাব তখনই একটা মেয়ের দিকে আমার চোখ আটকে গেল। মেয়েটাকে চেনা চেনা লাগছে। আমি তালা খুলে রুমের ভিতরে গেলাম। আমার মোবাইলটা ছিল মিনার কাছে। ওটা আনতে যাব তখনই মেয়েটাকে স্পষ্ট দেখতে পেলাম। মেয়েটা আর কেউ না, সে ছিল জিনিয়া। আমি ডাকতে যাব তখনই একটা ছেলে এসে জিনিয়াকে একটা রুমে নিয়ে গেল। আমি ভেবেছিলাম ছেলেটা জিনিয়াকে জোর করে নিয়ে যাচ্ছে। আমি বাধা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রুমের সামনে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে যা শুনলাম তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি সেখান থেকে চলে আসলাম। মিনার রুমে গিয়ে আমার ফোনটা নিয়ে জিনিয়ার ফোনে ফোন দিলাম, কিন্তু ফোন রিসিভ করলো না। আমি মিনাকে বিষয়টা জানালাম। সে আমাকে একটা পরামর্শ দিল। আমি প্ল্যান মাফিক কাজ করলাম। রাতে কিছুই খাইনি। আমি সকালে ঘুম থেকে উঠে রাতের ফিট করা গোপন ক্যামেরাগুলো খুলে আনলাম। আমি ভিডিওগুলো কিছু অংশ দেখলাম। ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আর তার মধ্যে একটা ভিডিওর রেকর্ড শুনে আমি নির্বাক হয়ে গেলাম। আচ্ছা মিম, আমি তোমার কত নম্বর পার্টনার? আমার আগে কে ছিল? সুমন নামের এক পাগলা টাইপের ছেলে। পাগল মানে? আমি তার সাথে প্রেম করছিলাম আমার আব্বার কথাই। আমার ধান্দা ছিল তার সব সম্পত্তি দখল করা। তা কয়বার বেডে নিয়েছো তাকে? একবার নিতে চেয়েছিলাম, বাট পারিনি। এতটুকু শুনে আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে কিছু নাস্তা করে আমি অফিস যাওয়ার জন্য রওনা হলাম। অফিসে এসে কিছু কাজ করে ম্যামের রুমের দিকে যাচ্ছি, তখনই কি রে সুমন, তুই কাল রাতে কোথায় গিয়েছিলি? ছিলাম একটা হোটেলে। হোটেলে মানে? হোটেলে কেন? বাড়ি কি হয়েছে? কিছু হয়নি। তাহলে হোটেলে কেন? দরকার ছিল তাই। তোর সাথে পরে বলবো। ম্যামের সাথে একটা মিটিং নিয়ে একটু আলাপ করতে হবে। ঠিক আছে, পরে বলিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমি ম্যামের সাথে কিছুক্ষণ আলাপ করে নিজের রুমে এসে কিছু কাজ করলাম। কাজ করতে করতে রাত হয়ে গেছে। এদিকে প্রচন্ড ক্ষুধা লেগেছে। আমি অফিস ক্যান্টিনে এসে কিছু খেয়ে নিলাম। রাত 9টার দিকে আমি হোটেলে চলে আসি। যখন ভিতরে ঢুকতে যাব তখনই দেখি কিছু ছেলে একটা মেয়েকে বিরক্ত করছে। আমি সেখানে গেলাম। দেখি মেয়েটা জিনিয়া। ও আমাকে দেখে পালানোর ব্যর্থ চেষ্টা করলো। ছেলেগুলো ওকে ধরে রেখেছে। আমি ছেলেদেরকে বললাম, কি হচ্ছে এখানে? এই মেয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে এক রাত থাকবে বলে। কি? সি জিনিয়া সি, তুমি এমন, আমার ভাবতে ঘৃণা করতেছে। ওরা যা বলছে সব মিথ্যা বলছে, আমার কথা শোনো। কি শুনবো তোমার কথা? তোমার ওই নাপাক মুখের কথা শোনাও পাপ। আমার সামনে থেকে এক্ষুনি চলে যাও। তাহলে আমাদের বিষয়টা কে দেখবে? সেটা আমি কি করে বলবো? যে টাকা নিয়েছে তার কাছ থেকে। তুমি যাচ্ছ যাও, বাধা দেব না। আমার কাজ আমি গুছিয়ে নিয়েছি। এখন তোমাকে আমার আর দরকার নেই। তুমি কিছুই করতে পারবে না আমাকে। দেখে নেব। আচ্ছা আমিও দেখে নেব। আমি ওখান থেকে ভিতরে এসে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য নিচে আসলাম। দেখি মিনা বসে রয়েছে। আমি ওর কাছে গেলাম। ও আমাকে বসতে বলল। এত দেরি কেন? অফিসে একটু কাজ ছিল তাই দেরি হয়েছে। কিন্তু কিছু অর্ডার করেছো নাকি আমি করব? আমি অর্ডার করে দিয়েছি, এক্ষুনি চলে আসবে। আমরা খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। হঠাৎই একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো উত্তর পেলাম না। কি হলো, কথা বলছেন না কেন? ওপাশ থেকে এবার কান্নার আওয়াজ পেলাম। তখনই আমি বুঝলাম এটা জিনিয়া। দেখ জিনিয়া, এখন মায়ার কান্না করে কোনো লাভ নেই। আমি তোর জন্য তানিয়াকে হারিয়েছি, বাড়ি ঘর ছেড়েছি। আর কি চাও তুমি? তখন ওপাশ থেকে কে যেন বলল আমি জিনিয়া না। তখন বুঝতে পারলাম এটা তানিয়া ছিল। আমি যে তানিয়াকে বলতে যাব তখনই ফোনটা কেটে যায়। আমি কল ব্যাক করলাম কিন্তু ফোন বন্ধ করে ফেলেছে। মনটা খারাপ হয়ে গেল। বিনা কারণে ওকে আমি কতই না কষ্ট দিয়েছি, কিন্তু ও কখনো জিজ্ঞেস করেনি আমি তাকে কেন এত কষ্ট দেই। ও আমার মুখের দিকে তাকিয়ে সব কষ্ট মাথা পেতে সহ্য করে নিত। খুব খারাপ লাগছে। মেয়েটা কতই না ভালোবাসতো আমাকে। সুখে দুঃখে সব সময় আমার পাশে থেকে আমাকে সাহায্য করেছে। তানিয়ার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘুম ভাঙলো ফজরের আজান শুনে। উঠে অজু করে নামাজ পড়ে সেই নাম্বারে আবার কল করলাম। তখনও বন্ধ। আমি কিছু সময় বাইরে থেকে হোটেলে এসে নাস্তা করে অফিসের জন্য রওনা হলাম। অফিসে যাচ্ছি এমন সময় একজন হকার পত্রিকার কাগজ হাতে নিয়ে
বলে বেড়াচ্ছে আজকের খবর তাজা খবর, তরুণীর এক চিকিৎসক নিখোঁজ। আমি আগ্রহ ভরে পত্রিকাতে নিলাম। তারপর অফিসে আসতে দেখি সবাই নিশ্চুপ। রীতা আর আসিফ এসে বসে আছে। আমি আসতে রীতা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিছে। এই কাঁদছিস কেন, কি হয়েছে? আর সবাই এমন চুপ কেন? কান্না থামিয়ে, সব শেষ হয়ে গেছে। তারপর আর কিছুই না বলে আবার কান্না শুরু করে দিয়েছে। আমি এবার আরো চিন্তায় পড়লাম, মায়ের কিছু হয়নি তো? আমি আসিফের কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, এ আসিফ, মায়ের কিছু হয়নি তো? না, তোর মা ঠিক আছে, সমস্যা হলো আজকের পত্রিকা। তখন মনে পড়লো নিখোঁজ হওয়ার কথা। এবার আর তেমন কি, প্রায় প্রতিদিনই তো এমন দু একটা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এতে এত কান্না করার কি আছে? এটা সাধারণ ঘটনা না, এটা রীতার প্রিয় বান্ধবীর নিখোঁজ হওয়ার ঘটনা। কি, রীতার বান্ধবী নিখোঁজ? এই দেখ পত্রিকা। আমি পত্রিকা হাতে নিয়ে যা দেখলাম তাতে আমি জ্ঞান হারাবার মতো অবস্থা। পত্রিকা খুলে দেখি তানিয়ার ছবি, ওপরে হেডলাইনে করা তরুণী চিকিৎসক তানিয়া ইসলাম নিখোঁজ। আমি পত্রিকা বুকে জড়িয়ে ধরে একটা চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়লাম। রীতা আমাকে জড়িয়ে ধরে কাটতেছে, আসিফ দাঁড়িয়ে আছে আমাদের সান্ত্বনা দিচ্ছে। আমি রীতাকে বুকে জড়িয়ে ধরে বললাম, কাঁদিস না বোন, আমি তো আছি, আমি তানিয়াকে খুঁজে বের করব। ওর কাছে যে আমার অনেক কিছু রয়ে গেছে, চল বাড়িতে চল। আমি রীতা আসিফ আমাদের বাড়িতে গেলাম। রীতা আসিফকে ভিতরে পাঠিয়ে দিলাম। আমি বাইরে বসে ভাবতেছি কে এমন কাজ করতে পারে। আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না। আমি হোটেলের দিকে যাচ্ছি, এমন সময় কে বা কারা আমার মাথায় সজোরে আঘাত করলো। তারপর আমি আর কিছু জানি না। যখন জ্ঞান ফিরল দেখি আমি একটা অন্ধকার ঘরে পড়ে আছি। আমি অনেকবার পানি পানি বলে চিৎকার দিলাম, কিন্তু কেউ এক ফোঁটাও পানি দিল না। আর কিছু সময় পরে কেউ একজন আমাকে ঘর থেকে বাহির করে আনলো। আমার চোখ বাঁধা, তাই কিছু দেখতে পাচ্ছি না। যখন আমার চোখ বাঁধন খুলে দিল, সামনে তাকিয়ে দেখি জিনিয়া বসে আছে আর শয়তানি হাসি আসছে। জিনিয়া, আমি বলেছিলাম না তোমাকে দেখে নেব, এবার আমি যা বলবো তুমি তাই করবে। মনে করো তাই? আমি ভয় পাবো তোমাকে? ভয় তো তোমাকে পেতেই হবে। এই ওকে নিয়ে আয়। জিনিয়া, তুমি আমাকে যা ইচ্ছা করো, কিন্তু তানিয়ার কোনো ক্ষতি। এই তো লাইনে এসেছো, নাও এই কাগজে একটা সাইন করে দাও। আরে আপনি সাইন করবেন না, এতে আমার যা হয় হবে। তুমি চুপ থাকো, তুমি আমার কাছে থাকলে আমার আর কোনো কিছু দরকার হবে না। দাও কাগজ দাও, সাইন করে দিচ্ছি। আমি কাগজে সাইন করে দিলাম। ওরা তানিয়াকে ছেড়ে দিয়ে তানিয়া আমাকে জড়িয়ে ধরছে, আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরছি। তখনও তানিয়ার চোখ বাঁধা ছিল। জিনিয়া চলে যাচ্ছে, আমি জিনিয়াকে ডাক দেই, এই জিনিয়া। হ্যাঁ, কিছু বলবা? না তেমন কিছু না, এই মেমোরিটা নিয়ে যাও। কি আছে মেমোরিতে? তোমার অবৈধ কাজকর্ম। জিনিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে তানিয়া আমার বুক থেকে মাথা তুলে বলে, জিনিয়া তুমি যদি ভালো হতে আমি আমার স্বামীকে তোমার কাছে দিয়ে যেতাম। জিনিয়া তানিয়ার কথা শুনে মাথা উঁচু করে একটু হাসি দিয়ে ও চলে গেল। আমি তানিয়াকে নিয়ে বাড়িতে চলে গেলাম। তানিয়াকে পেয়ে রীতা আনন্দে আটখান, সাথে আব্বা আম্মু। আমি মন খারাপ করে বসে আছি। আম্মু আমার কাছে এসে বলেন, মন খারাপ কেন তোর, কি হয়? আমি চলে যাব, আপনারা আপনার মেয়েকে পেয়েছেন, আমার দায়িত্ব। কি বলছিস তুই এসব? চলে যাবি কি মানে? কোথায় যাবি তুই? হ্যাঁ, আমি এখন একটা হোটেলে থাকি, সেখানে চলে যাব। এখান থেকে কি করব? আব্বা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাহলে আমি কিভাবে থাকি এই বাড়িতে? তুই কি এখন তানিয়াকে মেনে নি? মানা না মানা পরের কথা, এখন আমি এই বাড়ির মালিক না। এই বাড়ির মালিক এই বাড়ি বিক্রি হয়ে গেছে, আপনাদের জন্য অন্য একটা বাড়ি কেনা হয়েছে, আপনারা সেখানে থাকবেন বলেই আমি বাইরে চলে আসলাম। পেছনে তাকিয়ে দেখি তানিয়া ডাকছে, আমাকেও কি রেখে যাবেন এখানে? আপনার সাথে কি আমাকে? আমি কিছু না বলেই চলে আসলাম। চলে আসতে আমার অনেক কষ্ট হচ্ছিল। আমি জিনিয়াদের বাড়ি এসে কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকতেই আন্টি বলে, জিনিয়া তোমার জন্য একটা ছোট্ট বক্স রেখে কোথায় যেন গেছে, এই না। জি দেন। আমি বক্সটা নিয়ে খুলতে লাগলাম। ওপরে মোড়ক খুলতে দেখলাম রাত 12টার পরে খুলবে বক্সটা। আমি আবার রেখে দিলাম বক্সটা, নিয়ে হোটেলে চলে আসলাম।
রাত 12টা বাজে অপেক্ষা করছিলাম, কিন্তু পারলাম না। হঠাৎই ঘুম চলে আসলো। ঘুম ভাঙলো সকাল 8টার দিকে। আমি হালকা নাস্তা করে অফিসে চলে আসলাম। কাজে হাত দিলাম। হঠাৎই একটা ফাইলের খোঁজ পড়লো। আমি ম্যামের রুমে গেলাম, কিন্তু ম্যাম রুমে নেই। ভাবলাম হয়তো ছুটি নিয়েছে। আমি আলমারিতে খুঁজতে লাগলাম, ফাইলটা পেয়েও গেলাম। আমি আমার রুমে এসে আবার কাজ করছিলাম, এমন সময় মনে পড়লো জিনিয়ার বক্সের কথা। আমি কাজ ফেলে রেখে চলে আসলাম হোটেলে। বক্সটা খুলে দেখি কিছু দলিল আর একটা চিঠি। আমি চিঠি পড়তে লাগলাম। প্রিয় প্রেম, আমি জানি এখন তোমার মনের অবস্থা ভালো না, তবুও জানতে খুব ইচ্ছে করছে কেমন আছো। হাজার দুঃখ কষ্টের মধ্যে দিয়েও ভালো থেকো, এটাই চাই। আমি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে অনেক দূরে, যেখান থেকে কেউ চাইলেও আর ফিরে আসতে পারে না। ভালো থেকো, আর তানিয়াকে ভালো রেখো, ও তোমাকে অনেক ভালোবাসে। আর একটা কথা, তোমার সব দলিল বক্সে রাখা আছে, দেখে মিলিয়ে নিও। হাসি মুখে বিদায় দাও। ইতি, তোমাকে ঘৃণার প্রার্থনা। আমি জিনিয়ার চিঠি পড়ে নিজেকে কন্ট্রোল করার শক্তি হারিয়ে ফেলেছি। কি বলে সান্ত্বনা দিব নিজেকে? আমার কান্নার আওয়াজ শুনে মিনা। কি হয়েছে, কাঁদছো কেন? জিনিয়া আত্মহত্যা করেছে। যে যেমন তার সাজা সেইভাবেই হয়, এতে কেঁদে কি হবে? তার চাইতে তোমার অশিক্ষিত বোর কাছে যাও, ও তোমার জন্য অপেক্ষা। যেতে পারবো না ওর কাছে। আমি যে ওকে অনেক কষ্ট দিয়েছি, আমি কোন মুখ নিয়ে ওর সামনে দাঁড়া? তারপর বলে মিনা আমার হাত ধরে একটা বাড়িতে নিয়ে গেল। আমি ভিতরে ঢুকতেই আমি অবাক। আমি কি দেখছি? ঘরের দেওয়ালে সবগুলো তানিয়া আর মিনা। আমি বসে বসে ছবিগুলো দেখছি। মিনা ফ্রেশ হতে গেছে। কিছুক্ষণ পরে একজন মাঝবয়সী মহিলা বলে, কে ওখানে? আমি ঘুরে তাকাতেই আরো অবাক। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? উনি ছিলেন আমার শাশুড়ি মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি কেমন আছো বাবা? আমার মেয়ে কোথায়? ও বাড়িতে রয়েছে। তখনই মিনা এসে শাশুড়ি মাকে বলে, মা তুমি সব গোলমাল করে দিলে তো? মানে কি মা? মিনার এমন কথা শুনে আমি আরো অবাক। কেন এমন কথা বলছে? কেন তানিয়ার সাথে ওর ছবি? তানিয়ার মা এখানে ভাবে কিভাবে এলো? আমি সব ভাবছি, তখনই মিনা। কি ব্যাপার সুমন ভাইয়া, কি ভাবছেন? তেমন কিছু না। বুঝেছি, কোথায়? বলে ও আমার হাত ধরে বাইরে নিয়ে এলো। আমরা গাড়িতে বসলাম। তানিয়ার মাও আছে আমাদের সাথে। মিনা ড্রাইভ করছে, আমি পাশে বসে আছি। শাশুড়ি পিছনে বসছে। কিছুক্ষণ যাওয়ার পরে মিনা কাকে যেন কল করলো। তোরা রেডি থাক, আমি 30 মিনিটের মধ্যে আসছি। আর বান্ধবীর কাছে ও একটা মার্কেটে যাবে, আপনাদের ওখানে নামিয়ে। ও আচ্ছা মিনা, তানিয়া তোমার কি হয়? হয় অনেক কিছু, এখন কিছু বলা যাবে না। আমার অনেক ভয় করছে, যদি কোনো সমস্যা হয়। আমি আর কোনো কিছু ভাবতে পারছি না, খুব মাথা ধরেছে। হঠাৎই গাড়িটা একটা হাসপাতালের সামনে থামলো। আমি নেমে দেখি সোহেল আর ম্যাম ভিতরের দিকে যাচ্ছে। আমি ম্যামকে। আরে সুমন সাহেব, আপনি এখানে? জি ম্যাম, আমি অনেক প্যারা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এরই মাঝে মিনা এসে আমাদের কাছে। মিনা এসে যা শুরু করলো তাতে আমার প্যারা আরো বাড়লো। এই সামরি, তুই চিনিস নাকি এই বাঁদরকে? কে আপনি? এইভাবে কথা বলছেন কেন? চেনা লাগবে না, আগে বল চিনিস কি না? মিনা, ও আমাদের অফিসের ম্যানেজার। সরি তান্নি, মজা করার জন্য। চল ভিতরে চল। তুমি ম্যামকে চেনো? মিনা, হ্যাঁ চিনবো না কেন? এটা তো তোমাকে ঘাবড়ে দেওয়ার জন্য একটু মজা করলাম। তোমরা মেয়েরা আসলেই পারো বটে। আমরা ভিতরে যেতে দেখি সেলিম আঙ্কেল দাঁড়িয়ে আছেন। আমি ভালো মন্দ জিজ্ঞেস করলাম। একটু পরে এসে ডাক্তার এসে বলে, রুগী এখন সুস্থ আছে, আপনারা দেখে যেতে পারেন। আমি ভিতরে ঢুকে যা দেখলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। আমি কি ভাবছি, জিনিয়া এখানে? জি, জিনিয়া এখানে। কি হয়েছিল? কাল রাতে সোহেলের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল, মাথায় আঘাত পেয়েছে। ও আচ্ছা মিনা, তুমি আমাকে। হ্যাঁ, এখানেই তো কাজ।
মানে? বলবো আগে জুনিয়র চান ফিরে আসুক। ওকে ঠিক আছে, আমি বাইরে বসছি। তখনই দেখি জিনিয়ার জ্ঞান ফিরেছে। সবাই জিনিয়ার কাছে গেছে, আমি ছাড়া। আমি বাইরে চলে এসেছি। কিছুক্ষণ পরে আম্মু আর জিনিয়ার মা এসে আমাকে দেখেও না দেখার মতো করে চলে গেছে। আমি বসেই রইলাম। প্রায় 20 মিনিট বসে থাকার পরে তানিয়া এসে বলে, তুমি এখানে কখন এসেছো? অনেকক্ষণ। সকালে এসেছি। আচ্ছা তানিয়া, তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ বাসি, কিন্তু তাহলে সত্যি করে একটা কথা জবাব। আপনার সব প্রশ্নের উত্তর জিনিয়া দেবে। আমরা ভিতরে যেতে আম্মু বলে, নবাবকে? আমার বড় ভাই। মানে কি? কে তোমার বড় ভাই? জিনিয়া? আরে গর্ধব, ছোট বোনের সামনে পেয়েও চিনতে পারছিস না? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমরা কি আমাকে? কে তোকে কি করলো? কেউ কিছু করেনি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ রে রিতা, ম্যাম কোথায়? তখন ম্যাম তুই কোথায়? এই তো আমি। এই হলো তোর ম্যাম। আর এতদিন তুই যার সাথে প্রেম করেছিস সে তোর চাচাতো বোন মিলি, জিনিয়া না। আর জিনিয়া হলো তোর এই অশিক্ষিত বউ তানিয়া ইসলাম ওরফে। এখন কি মাথার মধ্যে ঢুকেছে নাকি ফুটা? আমি কি এখনো বেঁচে? হ্যাঁ দুলা ভাই, আপনি বেঁচে আছেন। তবে আর আমি আপনাকে সব খুলে বলছি। আমি তানিয়ার মামাতো ভাই, মানে আপনার সেলিম আঙ্কেল, তানিয়ার মামা। দীর্ঘ 5 বছর আপনি তানিয়া ইসলাম ওরফে জিনিয়ার সঙ্গে প্রেম করেছেন, আর আপনার পকেট খালি করেছে আপনার চাচাতো বোন মিলি। কিন্তু সেদিন হোটেলে আমি যা দেখলাম সেটা। কেউ একজন পাশ থেকে বলে, আমি বলছি তানিয়াকে দেখি। তানভীর কথা। তানভীর তুই এখানে? মানে কি? মারবি কেন? কি করেছি আমি? তুই কিছুই করিসনি, সব আমি করেছি। ভিডিওগুলো করে রাখছি। ভিডিওর মানে? আমি তো কিছু। একটু দ্বারা বুঝতে পারবি। ভাবি ওকে একটু বেডে শুয়ে। স্যার কি বলছে? আমি এখন সব বুঝতে পারছি। সবাই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে পাগল বানাতে যাচ্ছ। তানিয়া চলো, আমরা এদের মাঝখানে আর থাকবো না। আরে মূল কাহিনীটা তো শুনে যা। তোমাদের কাহিনী বলেই আমি আর তানিয়া ওখান থেকে। আমরা গাড়ির কাছে এসে তখনই আমার আব্বা আর জিনিয়া মানে মিলির আব্বা এসে, এই নেমো খারাম, তুই বললি 1 মাস পরে আমার মেয়েকে বিয়ে করবি, কই করলি? 1 মাস পেরিয়ে 2 মাস হতে গেল। সরি আঙ্কেল, আমি আপনার কথা রাখতে পারলাম না। আরে বোকা ছেলে, আমি তো এমনি বলছি। বিবাহিত মেয়েকে কোন বাবা অন্য জায়গায় বিয়ে দেবে বল? আর আমি তো তোর আপন ছোট চাচা। তোর দাদা আমাকে তার সম্পত্তি থেকে ত্যায্যপুত্র করেছিল অনেক ছোটবেলাতে, আমার একটা ভুলের কারণে। মিলির আব্বার কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। চাচাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আর বললাম, আপনি আমার ছোট চাচা, এর আগে বলেননি কেন? আমি আপনাকে মনে মনে কত খুঁজেছি। কি করে বলবো বল? আমি তো তোকে চিনতে পারিনি। কাল যখন মিলিকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, তখন ওর ডায়েরিতে তোদের বাড়ির ঠিকানা পাই, আর সেখানে গিয়েই খুঁজে পাই আমি আমার হারানোর সম্পদ, আমার বাড়ি, ভাইকে, আমার বড় ভাইকে। আচ্ছা ফিরোজ, তুই একটু দাঁড়া, আমি সবাইকে ডেকে আনি। চাচা, আমি আর তানিয়া দাঁড়িয়ে কথা বলছি। আব্বা সবাইকে ডেকে আনলেন। আমরা সবাই আমাদের বাড়িতে গেলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আম্মু তানিয়া ছোট চাচি মানে মিলির মা রান্না করছে। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ভাবছি কি ঘটতে চলেছে, আর সবার মাঝে এমন কিসের সম্পর্ক রয়েছে যা সবাই বুঝলেও আমি বুঝতে পারছি না। আমি শুয়া থেকে উঠে ছাদে গেলাম। সেখানে গিয়ে যা শুনলাম তাতে আমার জ্ঞান হারাবার মতো অবস্থা। আমি অন্ধকারে দাঁড়িয়ে আছি। তানিয়া, মিলি আর রিতা বলছিল, দোস্ত
আজ সুমনের অবস্থা দেখে ওকে যা লাগছিল না। হ্যাঁ, ওকে পুরাই পাগল পাগল। তোরা যাই বলিস, ভাইটা কিন্তু আমার। ওর কিছু হলে কষ্টটা। ওদের কথা শুনে আমি তো অবাক। হ্যাঁ, আপনার ভাই হতে পারে। আমার রাখ তোর স্বামী, তোর মতো অশিক্ষিত মেয়েকে আমার ভাই বউ হিসেবে তবে মনে রাখিস, আমি কিন্তু একজন ডাক্তার। হ্যাঁ, তোমাদের ভাই আর স্বামী, তবে পকেটটা আমার। তখনই আমি গিয়ে তানিয়াকে বলি, তুমি এখানে কখন এসছো? তুমি তো রান্না করছিলে। আমি একটু আগে এসেছি, রান্না শেষ করেই এসেছি। আর মিলি, তুমি এখানে কি করছো? তোমার না রেস্ট থাকার কথা? আমি আসতে চাইনি, তানিয়া আর রিতা জোর করে এনেছে। আমি নিয়ে এসেছি, কারণ হাসপাতালে থাকলে ভালো আদর যত্ন নেওয়া যাবে না, আর ডাক্তার তো বাড়িতে আছে, তাই না? হ্যাঁ, ডাক্তার না সাই, তোমার থেকে গ্রামের হাতুড়ে ডাক্তার অনেক ভালো। এটাই বলে আমি চলে আসলাম। নিচে এসে দেখি আব্বা আম্মা, চাচা চাচি, তানভীর আর সোহেল বসে গল্প করছে। আম্মা, আমার ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেন। হ্যাঁ দিচ্ছি, তানিয়াদেরকে ডেকে আন, সবাই একসাথে খাবো। আমি তানিয়াদের ডেকে আনলাম। সবাই একসাথে খাবার খেয়ে যে যার মতো রুমে চলে গেলাম। আমি আর তানিয়া এক রুমে আসলাম। আমি শুয়ে পড়ছি, তানিয়া আমার পাশে। উপরে শুতে আসছো কেন? নিচে গিয়ে শুয়ে পড়ো। জি না, আজ থেকে আমি ওপরে আমার স্বামীকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। ও তাই বুঝি, থাকো তুমি উপরে, আমি নিচে। বলেই ওকে ছাড়িয়ে আমি যেই নিচে যেতে যাব, তখনই তানিয়া আমাকে ধরে টান দেয় আর বল, কোথায় যাচ্ছেন? ভদ্র ছেলের মতো উপরে শুয়ে থাকেন, আমি নিচে যাচ্ছি। বলে তানিয়া নিচে গেল। আমি ওপরে শুয়ে আছি। কিছুক্ষণ পরে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ পেলাম। আর বুঝতে বাকি রইল না, আমি গিয়ে তানিয়ার পাশে শুয়ে পড়লাম। তানিয়া, আপনি নিচে কেন? আমি ওপরে গেলে। আমি আর কিছু না বলে তানিয়াকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ জড়িয়ে থাকার পর ওকে কোলে করে ওপরে শুয়ে দিলাম। আমিও শুয়ে পড়লাম। ও আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছু বলবে। আমি ওর মাথার সাথে মাথা লাগিয়ে দিলাম। ও সরিয়ে নিতে যাবে, কিন্তু পারল না। আমি ওকে জড়িয়ে ধরে ওর কপালে আলতো করে একটা চুমু এঁকে দিলাম। তানিয়া আমাকে জড়িয়ে ধরলো। সারা জীবন এইভাবে জড়িয়ে ধরে রাখবেন তো? হ্যাঁ, রাখবো, যদি তুমি মিশে থাকো। আমার একটা চাওয়া পূরণ করবেন? কি চাও বলো? আমি চাই, না থাক, কাল বলবো, এখন বলতে আমার লজ্জা করছে। ওরে আমার লজ্জাবতী বউ। আমার ঘুম আসছে। ঘুমাবা? ঘুমাও, নিষেধ করেছে কে? তানিয়া ঘুমিয়ে পড়েছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ওকে দেখতে একদম পরীর মতো লাগছে। আমি ওর ঠোঁটের নিচে তিলটাকে ছোট্ট করে একটা চুমু এঁকে দিলাম। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিচে বসে আছি। তখন এখন কি চিন্তা ভাবনা করছো? তানিয়ার সাথে সংসার করবে নাকি ডিভোর্সের ব্যবস্থা করব? ডিভোর্সের ব্যবস্থা করবেন মানে? তোর বউ তো অশিক্ষিত, তুই তো বলেছিলি তানিয়াকে বউ হিসেবে মেনে নিবি না, তাই বললাম। আপনি সব জানেন, তারপরও কেন আমাকে বলেননি? আপনার জন্য মেয়েটাকে কত কষ্ট পেয়েছে, এতদিন স্বামীর অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমার কি দোষ? সব দোষ তো তোর মার। তোর মা আমাকে বলতে নিষেধ করেছিল। এখন এসব নিয়ে না ভাবাই বেটার। তোর বউ তো এখন শিক্ষিত, এখন থেকে বউয়ের যত্ন নিবি। ঠিক বলেছেন, এখন থেকে আর অবহেলা নয়। আর একটা কথা, তোর মা কিন্তু তাড়াতাড়ি দাদি। হ্যাঁ, আমি চাই নাকি তুই চাও? নিজের কথা বলতে লজ্জা করছে না? তখন দেখি তানিয়া নিচে আসতে গিয়েও আসছে না। মনে হয় আমাদের কথা শুনে ফেলেছে, তাই লজ্জা পাচ্ছে। আমি গিয়ে ওকে নিয়ে আসলাম। আব্বা ওর হাতে একটা টিকিট। এই নাও বৌমা, তোমাদের হানিমুনের টিকিট, আগামী রবিবার ফ্লাইট। জি আব্বা, ঠিক আছে। একটা কথা বলি কি বৌমা, অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর না, এখন থেকে মিলেমিশে থাকবা দুজনে। সকল সমস্যা দুজনে পরামর্শে সমাধান করবা। মনে রাখবা, স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। আর একটা কথা, খুব তাড়াতাড়ি আমরা নতুন একটা অতিথি দেখতে। কথাটা শুনে লজ্জায় তানিয়া মুখ নিচু করে রেখেছে, মুখ তোলার সাহস পাচ্ছে না।
আমার ঘরে একটা কাজ আছে, আমি কাজটা করেই আসছি। হ্যাঁ যাও। সুমন তুইও যা, ওর কাজে আমি তানিয়ার পিছে পিছে চলে আসলাম। দেখি তানিয়া কান্না করছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কান্না করছে? আমি এখন কোনো সন্তান নিতে পারবো না। কেন? আর কে বলেছে তোমাকে সন্তান নেওয়ার কথা? আব্বা কি বলেছে শোনেননি? আমার আগামী বুধবার থেকে ইয়ার ফাইল। ও এই কথা? আমি এখনই আব্বাকে বলছি এয়ার টিকিট বাতিল করতে। তোমার পরীক্ষা শেষ হলে আমরা ধন্যবাদ আপনাকে। একটা কথা, এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবা, ঠিক আছে ডাক্তার? জি স্যার, অবশ্যই। স্যার, আমার চাকরিটা তাহলে হয়ে? চাকরি? কিসের চাকরি? কাছে আসেন বলছি। আমি কাছে যেতেই যেন পৃথিবীর সবকিছু ভুলে গেলাম। তানিয়া আমাকে জড়িয়ে ধরে বলে, আমার স্বামী বলেই ও নিজের ঠোঁট আমার ঠোঁটে গুঁজে দিল। তখন কতক্ষণ এইভাবে ছিলাম জানি না। যখন ও আমাকে ছেড়ে দিল তখন বুঝতে পারলাম অনেক সময় ঠোঁটে ঠোঁট রেখেই কাটিয়ে দিয়েছি। ছাড়লে কেন? তানিয়া কিছু না বলেই শাওনি চলে গেল। আমিও ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বেজে গেছে। এইভাবেই কেটে গেল প্রায় 1টা বছর। তানিয়া মা হতে চলেছে। আগামীকাল ওর বাচ্চার ডেলিভারি করার তারিখ। ও আগে মেয়ে হলে নাম রাখবে আরমিলা, আর ছেলে হলে নাম রাখবে আব্দুল্লাহ। তানিয়ার কোল জুড়ে একটা মেয়ে সন্তান এসেছে। ওর চয়েস করে নাম রেখেছিল আরমিলাকে নিয়ে আব্বা আর আম্মা সারাক্ষণ মেতে থাকে, মাঝে মধ্যে না খেয়েও। মেয়ের কারণে, মেয়ের জন্য সবাই পাগল। রান্না হলো কিনা সেদিকে কোনো খেয়াল থাকে না, তারপরও খুব ভালো কাটে। আমাদের মা মেয়ে মিলে আমার জীবন আর সুখে ভরিয়ে দিয়েছে। দেখতে দেখতে আরমিলার বয়স বেড়ে চলছে। ওর প্রথম জন্মদিন উপলক্ষে সবাই রোজা রাখছে। তানিয়া এখন আর বেশি খেয়াল রাখে না আমার দিকে। আমি নিজে একটা কোম্পানি চালু করেছি, ও সেখানে আমার সহযোগিতা হিসেবে কাজ করে। সাথে ডাক্তারি তো আছেই। তানিয়া চিন্তা ভাবনা করছে সে গ্রামের সাধারণ অসহায় মানুষের সেবা করবে। আমি না করলাম না, সে গ্রামের মানুষকে ফ্রি চিকিৎসা দিচ্ছে। এতে আব্বা মা আরো বেশি খুশি হয়েছে। সব মিলিয়ে আমাদের 5 জনের সংসার খুব। পুরো গল্পের সাথে থাকার জন্য অসংখ্য মোবারক বাদ ও প্রাণ ঢালা শুভেচ্ছা। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।